ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভাঙল। এই বৃষ্টির আরেক নাম আউলা ঝাউলা বৃষ্টি। কিছুক্ষণ দক্ষিণ দিক থেকে ফোঁটা পড়ছে, কিছুক্ষণ উত্তর দিক থেকে। মাঝে মাঝে বাতাসের ঝাপটা, সামান্য বিরতি, আবার শুরু। মেজবাড়ির একটা অংশ টিনের ছাদ, সেখানে শিলাবৃষ্টির ঝনঝন শব্দও হলো। ব্যাপারটা কি? নভেম্বর মাস বৃষ্টি বাদলার মাস না? আকাশে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের জন্য নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। আষাঢ় শ্রাবণের বৃষ্টি নেই, নভেম্বর ডিসেম্বরে বৃষ্টি। হিমালয়ের বরফ গলে যাচ্ছে, হিমবাহ দক্ষিণ মেরু ছেড়ে সাগরে ভাসতে শুরু করেছে। পেঙ্গুইন পাখিরা ডিম দিচ্ছে না, সিল মাছরা পানি ছেড়ে গভীর ভঙ্গিতে ডাঙায় বসে আছে। পৃথিবীর চৌম্বক শক্তিতেও নাকি কী সব হচ্ছে। উত্তর মেরু হয়ে যাবে দক্ষিণ মেরু। আমাদের কাছের মালদ্বীপ সমুদ্র তলিয়ে যেতে শুরু করেছে। ভবিষ্যতে মালদ্বীপ ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ হয়তো আর সেমিফাইনাল খেলবে না। এমন দুশ্চিন্তা নিয়ে বিছানায় উঠে বসতেই শুনলাম, ভাইজান ঘুম ভাঙছে? গুড মর্নিং ডিয়ার স্যার। মাথা ঘোরালেই প্রশ্নকর্তাকে দেখতে পাবো। মাথা না ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ বৃষ্টি দেখা যাক। মাথা না ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে থাকলাম। এই বৃষ্টি বেশি দিন দেখা যাবে না। পত্রিকায় পড়েছি জলবায়ু যেভাবে বদলাচ্ছে তাতে বাংলাদেশে ভবিষ্যতে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে আরবে। উটের বদলে তারা কোষা নৌকা চলাচল করবে। বাংলাদেশ হবে মরুভূমি। আমরা উটের পিঠে চড়ব, ভাত মাছের বদলে ডিনার করব খেজুর দিয়ে। ভাইজান কি একটু আমার দিকে তাকাবেন? সিম্পল রিকোয়েস্ট। আমি তাকালে এবং সঙ্গে সঙ্গে মনে হলো আসলে আমার ঘুম ভাঙেনি, এখনও ঘুমোচ্ছি এবং স্বপ্ন দেখছি। স্বপ্ন ছাড়াই দৃশ্য দেখা সম্ভব না। দেখলাম বিছানার পাশে হাতল ভাঙা চেয়ারে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন। গায়ে আলখাল্লা, তিনি কলা দিয়ে পাউরুটি খাচ্ছেন। বেশ আগ্রহ, তার পায়খানা ক্লিয়ার হয় না। কি ভয়ঙ্কর! আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সামাদ, আপনি কি আমাকে চেনেন? জি না, আপনার দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। গুস্তাফি মাফ হয়। আর আমারে আপনি বলবেন না, তুমি, স্রেফ তুমি। আপনার ডিল যদি চায় তুইও বলতে পারেন। তুমি কি মেসের অন্য কাউকে চেনো? জি না। আমার এখানে উদয় হলে কিভাবে বলবে? বিড়ি ধরাতে ধরাতে বলবো, সকালে নাস্তা করার জন্য একটা পাউরুটি আর 2টা কলা কিনেছি। পার্কে যাব, বেঞ্চে বসে নাস্তা করব। মাথায় এই চিন্তা। শুরু হয়ে গেল বৃষ্টি, সঙ্গে নাই ছাতা। কি করি দেখি মেসের দরজা খোলা, ঢুকে পড়লাম। দারোয়ান আমাকে দেখলো কিন্তু কিছু বলল না। মনে হয় পোশাক দেখে টাসকি খাইছে। এই হচ্ছে ঘটনা। আর কিছু জানতে চান? রবি ঠাকুর, নজরুল, গান্ধীজি, এদের ভেগ ধরার প্রয়োজন কি? ভিক্ষার সুবিধা হয়। ধরেন রবি ঠাকুর সাজলাম, যারা রবি ঠাকুরকে চিনে তারা খুশি হয়ে 5-10 টাকা দেয়। একবার 500 টাকা পেয়েছিলাম, এক আপা দিয়েছিলেন। ওনার মোবাইল নাম্বার আছে আমার কাছে। অনেকে ঘাড়ে হাত দিয়ে ছবিও তুলে। সবার হাতে মোবাইল, ছবি তুলতে অসুবিধা নেই। খটখট পিকচার। চুলদারি সব নকল? জি, তবে টাইট ফিটিং, টানাটানি করলে ছুটবে না। দাড়ি ধরে টান দিয়ে দেখেন। সামাদ মুখ এগিয়ে দিল। ভাইজান শক্ত করে টান দেন, কোনো অসুবিধা নেই। ছুটে গেলে গাম দিয়ে লাগাই ফেলবো, আমার কাছে গাম সাথে আছে। আমি দাড়ি ধরে টানলাম, দাড়ি মুখ থেকে খুলে এলো না। সামাদ আনন্দিত গলায় বলল, রবি ঠাকুর সাজা আমার জন্য সহজ। আমার চেহারাটা উনার মতো। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, আগে 5 ফুট 11 ইঞ্চি ছিল। অভাবে অনটনে উচ্চতা 1 ইঞ্চি কমেছে। আলখাল্লা পেয়েছ কোথায়? আমার এক চাচাতো ভাই আছে, নাম শামসু, এফডিসিতে কাজ করে। ডাইরেক্টর এমদাদ সাহেবের 3rd অ্যাসিস্ট্যান্ট। সে বানায় দিছে। এফডিসির দর্জি বিরাট এক্সপার্ট, যা বলবে বানায় দিবে। রবি ঠাকুরের ড্রেস ঠিক আছে না? সবই ঠিক আছে। পায়ের স্পঞ্জের স্যান্ডেল ঠিক নেই, চটি জুতা দরকার। উনি চটি জুতা পরতেন। জানি, টাকার অভাবে কিনতে পারি না। 2 বেলা খাওয়া জুটা না আর চটি জুতা। শুনেছি রবি ঠাকুর ছিলেন জমিদারের ছেলে, আর আমার বাবা ছিলেন মোটর মেকানিক। কার্বোরেটরের কাজ উনার মতো কেউ জানতো না। মারা গেলেন ক্যান্সারে। মৃত্যুর আগে আমারে বললেন, বাবা সামাদ, যা করতে মন চায় করবি, একটাই উপদেশ, কার্বোরেটর ঠিক রাখবি। গাড়ির যেমন কার্বোরেটর ঠিক থাকলে সব ঠিক, মানুষেরও একই ঘটনা। তোমার কার্বোরেটর কিভাবে ঠিক রাখছো? দুষ্ট কাজ কখনো করি না। খাওয়া জুটলে খাই, না জুটলে নাই। রবি ঠাকুর সাইজ মানুষের আনন্দ দেই। মানুষের আনন্দ দেওয়া বিরাট সওয়াবের কাজ। টেবিলে পাউরুটির কিছু গুঁড়া পড়েছিল। সামাদ আঙুলে করে পাউরুটির গুঁড়া মুখে দিয়ে দিল। আমি বললাম, চলো তোমাকে চটি জুতা কিনে দিই। রবি ঠাকুর স্পঞ্জের স্যান্ডেল পরে ঘুরছেন, এই দৃশ্য সহ্য হচ্ছে না।
আগে চা খাওয়ার ব্যবস্থা করেন, সকালের চা না খেলে অস্থির লাগে। একটা বিষয় বুঝলাম না, রবি ঠাকুর সাজলে অল্পতেই অস্থির লাগে। ভাইজান, উনি কি অস্থির ছিলেন? মনে হয় না। তিনি অস্থির প্রকৃতির হলে বাংলা সাহিত্যে অস্থিরতা চলে আসতো। তুমি ওনার লেখা কিছু পড়েছ? স্কুলে তালগাছ লেখাটা পড়েছিলে? হ্যাঁ, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, ওইটা লেখাটায় ভুল আছে। কি ভুল? উনি লিখছেন উকি মারে আকাশে, গাছের কি চোখ আছে? আসমানের দিকে কেমন উকি মারবে? বিরাট ভুল না? বড় মানুষ ভুল করছে, এই জন্য পাবলিক কিছু বলে না। আপনি আমি ভুল করলে খবর আসিল। বিড়ি একটা খাবেন? খালি পেটে বিড়ির আলাদা মজা, ধোয়া ব্রেইনের মধ্যে গিয়া লাগবে। আমি খালি পেটে বিড়ি ধরিয়ে ধোয়া ব্রেইনে লাগানোর ব্যবস্থা করলাম। ব্রেইনের চেয়ে ফুসফুসে বেশি লাগছে। কাশতে কাশতে জীবন বের হওয়ার উপক্রম। কেমন বুঝতেছেন? ভালো বুঝতেছি। ঠ্যাং উপরে মাথা নিচে এই অবস্থায় বিড়ি কখনো খেয়েছেন? বিরাট মজা। প্রথমে মাথার মধ্যে একটা চক্কর দেয়, তারপরে কি এখন বলবো না, প্র্যাকটিক্যালে দেখবেন যদি অনুমতি দেন। আজ সারাদিন আসি আপনার সাথে। সারাদিন তোমাকে নিয়ে আমি করব কি? আত্মীয়র বান্ধবের বাড়িতে নিয়ে যাবেন, বলবেন রবি ঠাকুর নিয়ে আসছি, অটোগ্রাফ নিতে চাইলে নাও, ছবি তুলতে চাইলে তুলো। 10 জনের মধ্যে 8 জন বিশ্বাস করবে না, কিন্তু 2 জন বিশ্বাস করবে, তখনই মজা। ভাইজান, চায়ের ব্যবস্থা কিন্তু এখনো করেন নাই। চলো মাজেদা খালার ফ্ল্যাটে যাই, চা নাস্তা সেখানেই হবে। মাজেদা খালা চোখ কপালে তুলে বললেন, বসার ঘরে কে বসে আছে? অনুমান করো কে? রবি ঠাকুর নাকি? বলিস কি, উনি মারা গেছেন না? তার ক্লোন, বিজ্ঞানের আবিষ্কার। বলিস কি, উনার ক্লোন হয়েছে? জানতাম না তো। একটা ভেড়ার ক্লোন হয়েছে জানি, নাম ডলি। নিজের চোখেই তো দেখলে। পত্রিকা পড়ো না, জানবে কিভাবে? আজকের পত্রিকা পড়েছ? গুরুদেব সম্পর্কে নিউজ থাকার কথা। আমার তো মনে হয় ড্রেস অ্যাজ ইউ লাইক কেউ রবি ঠাকুর সেজেছে। তুমি জীবনে কখনো ড্রেস অ্যাজ ইউ লাইকে কাউকে রবি ঠাকুর সাজতে দেখেছ? মূর্তি সাজে, মুক্তিযোদ্ধা সাজে, চুরিওয়ালা বাদামওয়ালা সাজে, রবীন্দ্রনাথ সাজে না। চা নাস্তার ব্যবস্থা করো খালা, বিখ্যাত মানুষ। চিরতার পানি আছে? চিরতার পানি দিয়ে কি হবে? রবি ঠাকুর সকালে নাস্তার আগে 1 গ্লাস চিরতার পানি খেতেন, ইনিও খান। তবে 1 গ্লাস খান না, 1 চামচ। চিরতার পানি এখন কোথায় পাবো? তিতা করলা চিপে রস বের করে 1 চামচ দাও, এতেই হবে। নাস্তা কি দেব? গোস্ত পরোটা, ডিমের অমলেট। উনি কি গরুর মাংস খান? অবশ্যই, গরুই এখন ওনার প্রধান খাদ্য। তুই কি কাউকে রবি ঠাকুর সাজিয়ে নিয়ে এসেছিস? এই কাজটা আমি কেন করব? আমার স্বার্থ কি? সেটাও এক কথা। খালা চিন্তিত মুখে রান্নাঘরে ঢুকে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই খালু সাহেবের ঘরে আমার ডাক পড়ল। খালু সাহেব খাটায় হেলান দিয়ে বসে আছেন। তার চোখ মুখ কঠিন, দৃষ্টি তীক্ষ্ণ। এটা নতুন কিছু না, সবসময় এরকমই থাকে। শুধু যখন কঠিন ডায়রিয়া হয় তখনই তার চোখ মুখ স্বাভাবিক দেখায়। মনে হচ্ছে আজ তিনি ডায়রিয়া মুক্ত। খালু সাহেবের সামনে একটা ইংরেজি খবরের কাগজ। যেসব বঙ্গভাষী ইংরেজি খবরের কাগজ পড়েন তাদের জাত আলাদা। আমি খালু সাহেবের বাঁ পাশে রাখা সাইড টেবিলে বসতে বসতে বললাম, কেমন আছেন খালু সাহেব? ওর স্যালাইন চলছে নাকি চলছে না? তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, চেয়ারে বসো, সাইড টেবিল বসার জন্য না। আর শোনো, ডোন্ট ট্রাই টু বি ফানি। তুমি চার্লি চ্যাপলিন না। তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করেছো। বর্তমান যন্ত্রণাটির নাম কি? কোন যন্ত্রণার কথা বলছেন? সোফাতে শুয়ে সকালবেলা যে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে সে কে? তার ভালো নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ডাক নাম সামাদ, সামাদ মিয়া। আমার সঙ্গে ফাজলামি করবে না, স্পিক আউট। সামাদ মিয়া রবীন্দ্রনাথ সেজেছে। সে আগে একটা চায়ের দোকানের ক্যাশিয়ার ছিল, টাকা চুরির অপরাধে চাকরি গেছে। তবে সে রবীন্দ্রনাথের কসম খেয়ে বলেছে যে টাকা সে চুরি করেনি। সামাদ বাবার উপদেশ মতো তার কার্বুরেটর ঠিক রেখেছে। যাদের কার্বুরেটর ঠিক তারা চুরিচামারি করে না। সামাদের বাবা মোটর মেকানিক। তার মোটো হলো কার্বুরেটর ঠিক থাকলে সব ঠিক। হে মানব সম্প্রদায়, তোমরা কার্বুরেটর ঠিক রাখো। অকারণ কথা বলবে না। বদটা রবীন্দ্রনাথ সেজেছে কেন? অল্প কথায় বলবো না ব্যাখ্যা করে বলবো? অল্প কথায় বলো। সারা পৃথিবীতেই বিখ্যাত ব্যক্তির মতো সাজার প্রবণতা আছে। চার্লি চ্যাপলিনের জীবদ্দশাতেই চার্লি চ্যাপলিন সেজে 5 জন ঘুরে বেড়াতো। এদের আলাদা করা মুশকিল হতো। আইনস্টাইনের সময় 3 জন আইনস্টাইনের ভেগ ধরেছিল। এক নকল আইনস্টাইন বিজ্ঞানী নিলস বোরের সঙ্গে দেখা করে বলেছিল থিওরি অফ রিলেটিভিটি বোগাস। আইনস্টাইনের কথা শুনে নিলস বোরের মাইন্ড স্ট্রোকের মতো হয়েছিল।
তিনি বুঝতেই পারেননি যে নকল আইনস্টাইনের সঙ্গে কথা হচ্ছে। আমাদের সামাদও একই পথের পথিক। তোমাকে 3 মিনিট সময় দিলাম। এই 3 মিনিটের মধ্যে তুমি ওই বস্তু নিয়ে বিদায় হবে। আর কোনোদিন যেন তোমাকে এবং ওই বস্তুকে আমার ফ্ল্যাটে না দেখি। 3 মিনিটের মধ্যে তো খালু সাহেব বিদায় হতে পারবো না। গুরুদেব নাস্তা করবেন, 2 কাপ চা খাবেন। চা খাবার পর তার পায়খানা ক্লিয়ার হবে, তারপর তিনি যাবেন। উনি আপনার ফ্ল্যাটে এসেছেন পায়খানা ক্লিয়ার করার জন্যই। খালু সাহেবের হাত থেকে পত্রিকা পড়ে গেল। তিনি তাকিয়ে আছেন আমার দিকে, তার চোখে আগুন দাউ দাউ করছে। খালু সাহেব সাধু সন্ন্যাসী পেয়ারের কেউ হলে তার চোখের আগুনে আমি ভস্ম হয়ে যেতাম। ভাগ্যিস তিনি সাধু সন্ন্যাসী না, ইংরেজি খবর পড়া বাঙালি সন্তান, যার মাসে 2 বার সিরিয়াস ডায়রিয়া হয়। ইউ গেট লস্ট। আমি মধুর ভঙ্গিতে হেসে ঘর থেকে বের হয়ে এলাম। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। মাজেদা খালা এবং তার নতুন কাজের মেয়ে হামিদ পাশেই দাঁড়িয়ে। মাজেদা খালার চোখে কৌতূহল, হামিদার চোখে ভয়। কাজের মেয়েরা কি কারণে জানি ভয় পেতে পছন্দ করে বেশ। গুরুদেব টেবিলে বসে খাবারের উপর ঝাঁপিয়ে পড়লেন। মাজেদা খালা বললেন, চায়ের কাপে করলার রস, আগে করলার রস খান। গুরুদেব বললেন, করলা রসের আমি খেতা পুরি। মাজেদা খালা এবং হামিদা মুখ চাওয়াচাওয়ির পর্বের ভেতর দিয়ে গেল। খেতাপুরি রবীন্দ্রনিক ভাষার মধ্যে পড়ে না। সামাদ কাজের মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি বুয়া? যে স্যার। চুরি করবা না খবরদার, কর্পোরেটর ঠিক রাখবা। যে আচ্ছা রাখ মনে। ঘরে পান আছে না? যে আছে, জর্দা দিয়া পান রেডি দেখো। মাজেদা খালা ফিসফিস করে বললেন, উনি কি দুপুরে খাবেন? দুপুরে খেলে ওনার পছন্দের খাবার তৈরি করতাম। অন্য কোনো দুপুরে এসে খেয়ে যাবে, আজ ওনাকে অনেক জায়গায় যেতে হবে। খালু সাহেবের গাড়িটা পাওয়া গেলে ভালো হতো। ওনার মতো মানুষকে নিয়ে তো রিক্সায় করে যাওয়া যায় না। দেখি কি করা যায়। খালু সাহেব নতুন গাড়ি কিনেছেন, টয়োটা আলাফার্ডে না কি যেন নাম। নিশ্চয়ই দামি গাড়ি, কারণ এই গাড়ি বের করা হয় না, গ্যারেজে জামা গায়ে দিয়ে রাখা হয়। ড্রাইভার মজিদ সপ্তাহে 2 দিন গাড়ির গায়ে কী সব ক্রিম ঘষাঘষি করে। গুরুদেবকে নিয়ে আমি নিচে নামতেই খালু সাহেবের ড্রাইভার মজিদের সঙ্গে দেখা। আমি বললাম, মজিদ, উনাকে চিনেছ? উনারে চিনব না? কি বলেন হিমু ভাই, উনার গানের সিডিতে আমার গাড়ি ভর্তি। মজিদ এগিয়ে এসে পা ছুঁয়ে কদম বুশি করল। আমি বললাম, নতুন গাড়িটা বের করো, আজ উনাকে নিয়ে ঘুরবো। পত্রিকার অফিসে যেতে হবে, ইন্টারভিউয়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখা দরকার। টিভি চ্যানেলগুলির সঙ্গে কথা বলতে হবে। একটা টকশোর ব্যবস্থা যদি হয়ে যায়। চ্যানেলগুলিতে রান্নারও নানান অনুষ্ঠান হয়, সেখানে ওনাকে সেলিব্রিটি হিসেবে উপস্থিত করার চেষ্টা করা যেতে পারে। রান্নার একটা অনুষ্ঠান বাংলার ভর্তা, সেখানে উনি একটা রেসিপি দিতে পারেন, কাঁচকলার খোসার ভর্তা। রান্নার ফাঁকে ফাঁকে বাংলা সাহিত্য নিয়ে কথা বলবেন। খালু সাহেবের দামি গাড়ি চলছে, আমি বসেছি ড্রাইভারের পাশে। সামাদ পেছনের সিটে আয়েশি ভঙ্গিতে বসা। গাড়িতে গান বাজছে, গুরুদেবের গান, আহা আজিয়ে বসন্তে। সামাদ বলল, ভাইজান, এমন ভিমানি গান না, হিন্দি ছাড়েন। শামসাদ বেগমের সিডি আছে, উনার একটা গান সাইয়া দিল মে আনারে নোবেল প্রাইজের যোগ্য। আজে বাজে জিনিস নোবেল পায়, ভালোটা পায় না, আফসোস। হিন্দি গানের ক্যাসেট খুঁজে পাওয়া গেল না। ইংরেজি খবরের কাগজ পড়ুয়া বঙ্গ সন্তানরা হিন্দি গান শোনেন না। তারা রবীন্দ্র, আতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতিতে নিজেদের আটকে রাখেন। ভাইজান, আমরা কই রওনা দিলাম? বুঝতে পারছি না। প্রথম যাচ্ছি কোনো একটা টিভি চ্যানেলের অফিসে, দেখি কিছু করা যায় কিনা। আপনার মতলব তো বুঝতেছি না, মতলব খোলাসা করেন। মতলব আমি নিজেও বুঝতে পারছি না, দেখি কি হয়। প্রথম চেষ্টা টকশো। জিনিসটা কি? কথা বলার অনুষ্ঠান। কথা বলতে পারো তো? 1 বছর বয়স থেকে কথা বলা ধরছি, প্রথম কথা কি বলছি শুনতে চান? চাই। বাপজানার কাছে শুনছি আমার প্রথম কথা ঘাউ। ঘাউ কি জানি না কি, শিশু বয়সে কি ভাববা বলছি কে জানে। এখনো মাঝে মধ্যে চিন্তা করি ঘাউ কেন বলতাম। ঘেউ বললেও বুঝতাম কুকুরের ভাষা, ঘাউটা কি? সামাদ চোখ বন্ধ করল, মনে হয় ঘাউ কেন বলতো তাই ভাবছে। আমি নিজেও চোখ বন্ধ করলাম। আমারও শৈশবে ফেরার চেষ্টা। শৈশবে আমার প্রিয় বই ছিল মোহন সিরিজ, দস্যু মোহনের রোমাঞ্চকর কাণ্ড কারখানা, তার মানব সেবা। একটা বইতে পড়লাম দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো।
তাকে বস্তায় ভরে বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল। এর পরপরই লেখক লিখলেন, তাহার পরে কিভাবে কি ঘটিল কে জানে। দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পারে বসিয়া হাসি মুখে চুরুট টানিতেছে। লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে কিভাবে কি ঘটল কে জানের আশ্রয় নিয়েছেন। সামাদের বিষয়েও আমি লিখতে পারি, কিভাবে কি ঘটল কে জানে। সামাদকে দেখা গেল পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছে। এখনকার পাঠকরা অনেক সচেতন, কাজে কিভাবে কি ঘটিল কে জানে তে যাওয়া যাচ্ছে না, কিভাবে ঘটেছে তার ব্যাখ্যাই যেতে হবে। সামাদকে নিয়ে আমি একটি টিভি চ্যানেলের অফিসে ঢুকলাম। চ্যানেলের নাম দিচ্ছি না, তারা মামলা মোকদ্দমা করে দিতে পারে। ধরা যাক টিভি চ্যানেলের নাম চ্যানেল আখি। রিসিপশনে এক ট্যারা সুন্দরী বসে আছে। চ্যানেলের মালিকরা তাদের সব আত্মীয় স্বজনকে চ্যানেলে চাকরি দেন। এই রূপসী ট্যারার অন্য কোথাও কিছু হচ্ছিল না বলেই মনে হয় এখানে কাজ পেয়েছে। ট্যারার কার দিকে তাকিয়ে কথা বলছে বোঝা কঠিন। তাদের সঙ্গে কথাবার্তার সময় জটিল অস্বস্তিতে থাকতে হয়। তরুণী আমাকে কিংবা সামাদকে বিরক্ত মুখে বলল, আলাপচারিতা অনুষ্ঠানে এসেছেন? জি ম্যাডাম, উনি এসেছেন, আমি স্যারের পিএ। এত লেট করেছেন? অনুষ্ঠান মন্ত্রী মহোদয় বসে আছেন, অনুষ্ঠান শুরু হয়েছে, দর্শকরা সরাসরি টেলিফোন করছেন, এক্ষুনি চলে যান 4 নম্বর স্টুডিওতে। 4 নম্বর স্টুডিও তো চিনি না, আসুন আমার সঙ্গে। মহিলা ছুটতে ছুটতে যাচ্ছে, আমরাও তার পেছনে ছুটছি। এর মধ্যে মহিলা মোবাইল টেলিফোনে কাকে যেন বলল, সমুদ্র স্যার উনি চলে এসেছেন, আমি নিয়ে যাচ্ছি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। স্টুডিওতে আমি ঢুকতে পারলাম না, বাইরে বসে রইলাম। যেখানে বসে আছি সেখানে এক বিশাল ফ্ল্যাট স্ক্রিন টিভি। টিভিতে দেখছি রূপবতী হাস্যমুখী এক উপস্থাপিকা, শুধু তার ঠোঁট কুচকুচে কালো। আজকাল কালো লিপস্টিকের চল হয়েছে, দেখেই মনে হয় বিড়ি খাওয়া মহিলা। উপস্থাপিকার পাশে মাননীয় মন্ত্রী মহোদয়। উনি বেটে এবং স্থূলকায়, পায়জামা পাঞ্জাবির সঙ্গে মুজিব কোট পরেছেন। মুজিব কোট বঙ্গবন্ধুকেই মানায়। এই কোট বেটে এবং মোটারা পরলে তাদের লাগে পেঙ্গুইন পাখির মতো। মন্ত্রী মহোদয়ের পাশে হাস্যমুখী সামাদ। বাকি ঘটনা নিম্নরূপ। যানজটের কারণে আমাদের একজন অতিথির অনুষ্ঠানে উপস্থিত হতে সামান্য বিলম্ব হয়েছে, তার জন্য দর্শক মণ্ডলীর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। অতিথির পরিচয় দিচ্ছি, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সালাত হোসেন খান। সামাদ, ম্যাডাম সামান্য মিস্টেক, আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি ইচ্ছা করলে আমাকে রবিদা বলতে পারেন। মন্ত্রী মহোদয় এবং উপস্থাপিকার মুখ চাওয়া চাই। উপস্থাপিকার মুখের হাসি নিভে গিয়েছিল, তিনি অতীন্দ্রকৃত সেই হাসি নিয়ে এলেন। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর মানে? কোন রবীন্দ্রনাথ? তালগাছ রবীন্দ্রনাথ। তালগাছ উকি মারে আকাশে, যদিও ইহা সম্ভব না, তালগাছের চক্ষু নাই। আপু ওই গানটা কি শুনছেন? ও আমার চক্ষু নাই রে। হোয়াট ইজ হ্যাপেনিং, হু ইজ দিস পার্সন, বলে উঠলেন মন্ত্রী মহোদয়। সামাদ তার মুখ ভর্তি হাসি পকেট থেকে বিড়ির প্যাকেট বের করতে করতে বললেন, আপু এইখানে কি বিড়ি খাওয়া যাবে? স্যার একটা টান দিয়া দেখেন, মাথায় কেমন চক্কর দেয়। রিং বাজছে। উপস্থাপিকার মুখ এখনো হাসি হাসি। দর্শকদের একজন টেলিফোন করেছেন। ভাই আপনি আপনার বাসার টিভি সেটের সাউন্ড কমিয়ে দিন। এখন বলুন আপনার নাম কি? নূরে আলম। আপনি কোত্থেকে টেলিফোন করেছেন? মগবাজার। মগবাজার থেকে জনাব নূরে আলম টেলিফোন করেছেন। আপনি কার সঙ্গে কথা বলতে চান? গুরুদেবের সঙ্গে। রবিদা ভালো আছেন? ভালো আছি। আপনি রিয়েল না ফলস? বিড়ি ধরানোর চেষ্টা করছেন বলে জবাব দিতে পারছেন না আমাদের রবিদা। মন্ত্রী মহোদয়, প্রচার বন্ধ হচ্ছে না কেন? রবিদা আপনার পায়ে স্পঞ্জের স্যান্ডেল কেন? ভাই চটি জুতা খরিদ করতে পারি নাই, এখান থেকে বের হয়ে খরিদ করবো ইনশাল্লাহ। অনুষ্ঠান এক্ষুনি বন্ধ করা প্রয়োজন। সমুদ্র কোথায়? সমুদ্র? স্যার সমুদ্র কক্সবাজারে, এইখানে সমুদ্র কই পাবেন বলেন? উপস্থাপিকা মুখের হাসি তার আরও বিস্তৃত। কারিগরি ত্রুটির কারণে আলাপচারিতা অনুষ্ঠানটি এখন প্রচার করা যাচ্ছে না বলে আমরা দুঃখিত। দর্শকদের জানাচ্ছি শুভেচ্ছা। অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে গেল। শুরু হলো ছায়াছবির গানের অনুষ্ঠানের ফিলার। কাকতালীয়ভাবে সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ হচ্ছে। বর্ষার গান, আজই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, নাচছে অভিনেত্রী তানিয়া। ছবির নাম 9 নম্বর বিপদ সংকেত। আমি মুগ্ধ হয়ে নাচ দেখছি। ঘরে পাঞ্জাবি পরা এক লোক ঢুকেছেন। তিনি ক্ষুব্ধ গলায় বলছেন, রবীন্দ্রনাথকে কে নিয়ে এসে খুঁজে বের করো, সাবোটাজ হয়েছে, বিরাট সাবোটাজ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। চারিদিকে ছুটাছুটি হচ্ছে।
এখন আর চ্যানেলের অফিসে থাকা সমীচীন নয় বলে কেটে পড়ার প্রস্তুতি নিলাম। কেটে পড়া সম্ভব হলো না। রিসিপশনের মেয়েটি বলল, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিয়ে না? জি। আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম, চলে যাচ্ছি, গুরুদেবকে রেখে গেলাম। টকশোতে সামান্য ঝামেলা হয়েছে, তাতে সমস্যা নেই, অন্য যে কোনো অনুষ্ঠানে তাকে ঢুকিয়ে দিতে পারেন। আপনাদের একটা অনুষ্ঠান আছে না, জাপানি রান্না? গুরুদেব জাপানি রান্নায় আগ্রহী। তার একটা বই আছে, জাপান যাত্রীর পথ। সেখানে কথা বলবেন না এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, আপনারা দুজনেই থানায় যাবেন। ম্যাডাম, কাজটা কি ভালো হবে? রবীন্দ্রনাথ ঠাকুর গ্রেফতার, শুনতেও তো খারাপ লাগে। আপনাদের চ্যানেলে গ্রেফতার হয়েছেন, এটা আপনাদের জন্য বড় পাবলিসিটি। কথা শেষ হওয়ার আগেই পুলিশ চলে এলো। আমাদের তিনজনের স্থান হলো ধানমন্ডি থানার হাজতে। আমি, সামাদ এবং খালু সাহেবের ড্রাইভার মজিদ। মজিদ হতভম্ব, এটাই নাকি তার প্রথম হাজতের ঘাটা। মজিদ বারবার বলছে, আমারে কেন পুলিশ ধরলো? আরে আমি করছি কি? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা ভুরুঙ্গামারিতে যুদ্ধ করছে। ভুরুঙ্গামারি জায়গাটা কোথায়? জিজ্ঞাসা করলো সামাদ। আমি জানবো কিভাবে? যুদ্ধ তার মেয়ে আমি করি নাই, আমার বাবা করছেন। আপনার বাবা যেখানে যুদ্ধ করেছেন সেখানে আপনি যাবেন না, দেখে আসবেন না? আপনার তো কার্বুরেটর ঠিক নেই। আমার কার্বুরেটর কি? আমি গাড়ি নাকি? আপনি রবীন্দ্রনাথ হয়েছেন বলে যা মন চায় বলবেন। আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, এই গুণটি আমি সামাদের মধ্যেও দেখলাম। দেয়ালে হেলান দিয়ে সে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে। মজিদ অস্থির, সে হাঁটাহাঁটি করছে, একটু পর পর বলছে, কি করি কোন তো? পুলিশ কনস্টেবলদের একজন পুরোপুরি বিভ্রান্ত। লোহার গারাদের ফাঁক দিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, চলে যায়, আবার আসে। একবারে সে নিজের কৌতূহল সামলাতে না পেরে আমাকে বলল, দাড়িওয়ালা ওনার পরিচয় কি? ওনার নাম রবীন্দ্রনাথ। বিশ্বকবি? হ্যাঁ। উনার মতো মানুষ হাজতে কি অবস্থা? তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার দেখলাম সব বিশিষ্টজন গ্রেফতার, হাসিনা আপা, খালেদা ম্যাডাম, এখন আবার বিশ্বকবি হাজতে। উনি করছেন কি? অভিযোগ এখনো তৈরি হয়নি, টিভি চ্যানেলে হামলা জাতীয় কিছু হবে। উনি বিড়ি টানতেছেন দেখে মনটা দেওয়ানা হয়েছে। সাধারণ কেউ তো না, বিশ্বকবি। জিজ্ঞেস করেন তো উনি চা খাবেন কিনা? আপনি নিজেই জিজ্ঞেস করুন। কবি সাহেব, চা খাবেন? চা এনে দেই। ঘাউ। পুলিশ কনস্টেবল লাফ দিয়ে সরে গেল, আর শুরু হলো আমাদের হাজতবাস। আমরা তিনজন ওসি সাহেবের খাস কামরায় তার মুখোমুখি বসেছি। ওসি সাহেবের চেয়ারটা মনে হয় নতুন কেনা হয়েছে, গদির সঙ্গে লাগানো পলিথিনের ঢাকনা এখনও খোলা হয়নি। চেয়ারটা রিভলভিং। ওসি সাহেব অস্থির প্রকৃতির, সারাক্ষণই চেয়ার ঘোরাচ্ছেন, একবার এদিকে তাকাচ্ছেন, পর মুহূর্তেই সাই শব্দে চেয়ার ঘুরে যাচ্ছে। ওসি সাহেবের বাঁ পাশে সিভিল ড্রেসে একজন বসে আছেন, তার হাতে আবার ওয়াকিটকি। এতে বোঝা যাচ্ছে তিনিও পুলিশের একজন। তার মুখ ভর্তি বসন্তের দাগ। এই ধরনের খাবলা খাবলা মুখ আজকাল আর দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে অনেক ইন্টারেস্টিং বিষয় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ওসি সাহেবের হাতেও ওয়াকিটকি। তিনি বিরক্ত মুখে কার সঙ্গে যেন কথা বলছেন। এর মধ্যে মজিদ বলল, স্যার, আমি একজন জেনুইন মুক্তিযোদ্ধা সন্তান। আমার পিতা ভুরুঙ্গামারিতে ফাইট করেছেন, উনার সাক্ষীরা সবাই মারা পড়েছেন। আমার পিতাও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। আমি একজনের সঙ্গে কথা বলছি, দেখোস না? বদমাইশ, থাপ্পড় খেতে চাস? পুলিশের থাপ্পড় কখনো খেয়েছিস? জি না স্যার। বিড়বিড় করছিস কি জন্যে? দোয়া পড়তেছি স্যার, দোয়া ইউনুস। ইউনুস নবী মাছের পেটে এই দোয়া পরে খালাস পেয়েছিলেন। মনে মনে পর, ঠোঁট নাড়বি না, ঠোঁট নাড়লে সুই দিয়ে ঠোঁট সিলাই করে দিব। ওসি সাহেব ওয়াকিটকি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তার গলা দিয়ে বুলন্দ আওয়াজ বের হচ্ছে। তিনি মাঝে মাঝে চেয়ারটা পুরোপুরি ঘোরাচ্ছেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পূর্ণ করছেন। তিনি যে মজা পাচ্ছেন তা বোঝা যাচ্ছে। উনার নাম নাজমুল হুদ, প্লাস্টিকের লেখা নাম, পকেটের ওপর লাগানো। হুদ কারো নাম হতে পারে? আরবের এক পাখির নাম হুদ, মনে হয় হুদা নাম, আকার পড়ে গেছে। নাজমুল হুদ ওয়াকিটকি মুখের কাছে নিয়ে বললেন, স্যার, এখন আপনি ডিসিশন দিন, এই তিনটাকে নিয়ে আমি কি করি? মন্ত্রী মহোদয়ের টেলিফোন পেয়ে ছুটে গেছি, তিনটাকে ধরে নিয়ে এসেছি, এখন কি? চ্যানেল আখির সঙ্গে যোগাযোগ করেছি, তারা কোনো মামলা করবে না বলে জানিয়েছে। মন্ত্রী মহোদয়ের পিএসের সঙ্গে কথা বললাম, তিনি বললেন, স্যার, কিছুই বলবেন না, উনি কোনো দায়িত্বও নেবেন না। প্রথমবার মন্ত্রী হয়েছেন তো কোনো ঝামেলা চান না। তিনি মিডিয়ার ভয়ে অস্থির। তার সংবর্ধনার জন্য অঞ্চলে 183টি প্রেরণ করা হয়েছিল। মিডিয়ায় সেই খবর চলে আসার পর থেকে তিনি মিডিয়া ভয় পান।
এখন স্যার আপনি একটা ডিসিশন দিন। জি স্যার, আপনার কথা বুঝতে পারছি। ওভার। বসন্তের দাগলা বিরক্ত মুখে বললেন, আহা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বুঝলাম না। হাজতে থাকুক, সকালে কোর্টে চালান করে দিব। এখন পর্যন্ত তো ডলাও খায় নাই। পুলিশের হাতে ধরা খেয়েও এই ডলা ছাড়া পার হবে এটা ঠিক না। পুলিশের ওপর থেকে পাবলিকের ভয় চলে যাবে। রাতে আমার হাতে ছেড়ে দেন, পাকিস্তানি ডলা দিয়ে সকালবেলা কেটে চালান করে দিব। কোর্টে চালান যে করবে তার চার্জ কি? একটা কিছু দিলেই হয়। উলফা কানেকশন, 10 ট্রাক অস্ত্র মামলা, উলফায় যেতে না চান, উদিচি বোমা হামলা আছে। আমাদের হাতে জিনিসের তো অভাব নাই। এদের সামনেই আলোচনাটা না করলে ভালো হয়। ডলা ঠিকমতো পড়লে আলোচনা কিছুই মনে থাকবে না। পাকিস্তানি ডলা বলছেন, জিনিসটা কি? 71-এ অনেকেই ডলা খেয়েছে। উপরের চামড়া টাইট থাকে, ভিতরের হাড্ডি ছাতু হয়ে যায়। না না, আমার থানায় এইসব চলবে না। এই, তুই রবি ঠাকুর সেজেছিস কি জন্য? ঘাউ। ওসি সাহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। সম্ভবত রবি ঠাকুরের কাছ থেকে তিনি ঘাউ আশা করেননি। নিজেকে সামনে নিয়ে বললেন, তুই কি বললি? ঘাউ। এবারের ঘাউ আগের চেয়েও জোরালো। বসন্তের দাগওয়ালা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তিনি মেরুদণ্ড সোজা করে বসলেন। তার চোখে মুখের ভঙ্গি বলছে, খাইছি তোরে, পাকিস্তানি ডলা কামিং। ওসি সাহেব বললেন, তুই যদি আরেকবার ঘাউ বলিস তাহলে আমার হাতের বাটনটা তোর মুখ দিয়ে ঢুকিয়ে দেব। মুখ ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে ঢুকাতে বলতাম। ইংরেজি সাহিত্যে এমএ করেছি বলে বলতে পারছি না, মুখে বাজছে। স্যার, আপনি ইংরেজি সাহিত্যে এমএ? তাতে তোর কোনো সমস্যা? জি না স্যার। এমএতে শেষ না, কবি রবার্ট ফ্রস্টের উপর এমফিল করেছি। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না স্যার। আমার নিজেরই বিশ্বাস হয় না। মজিদ বলল, আমার বিশ্বাস হয় স্যার। আপনারে দেখলেই বোঝা যায় আপনি বিরাট জ্ঞানী। আপনার চোখে মুখে জ্ঞান। এই, তোরে না বললাম ঠোঁট নাড়বি না? ঠোঁট নাড়ালি কোন সাহসে? স্যার, ভুল করছি, মাফ করে দেন। আর একটা কথা যদি বলি তাহলে মাটি খাই। নাজমুল হুদা আবার তাকালেন সামাদের দিকে। কঠিন গলায় বললেন, যা জিজ্ঞেস করবো জবাব দিবি, ঘাউ করবি না। ঘাউ করবো না স্যার। ঘাউ করলে আমিও মাটি খাই। তুই থাকিস কোথায়? আমি গোরানে থাকতাম। 3 কাঠা জমির উপরে বাপ একটা দোতলা বাড়ি করছিলেন। সেই বাড়ি ছাত্রলীগের কঙ্কন ভাই দখল করছে। সেখানে বঙ্গবন্ধু জ্ঞান বিকাশ কেন্দ্র খুলছেন। জ্ঞান বিকাশ কেন্দ্রে কি হয়? উনারা ক্যারাম খেলেন, তাস খেলেন, গল্পগুজব করেন। সন্ধ্যার পর লাল পানি খান বলে শুনছি, নিজের চোখে দেখি নেই। শোনা কথায় বিশ্বাস করা ঠিক না। বাড়ির দখল নেওয়ার চেষ্টা করিস নাই? একটা মামলা করছিলাম, পরের দিন মামলা তুলে নিয়ে কঙ্কল ভাইয়ের পায়ে ধরে মাফ চাইছি, উনার হাতে চুমু খাইছি। হাতে চুমু খেয়েছিস কেন? পুরুষ মানুষ, এই জন্য হাতে চুমু খেয়েছি স্যার। চা খাবি? খাবো স্যার, আপনার অসীম দয়া। রবীন্দ্রনাথ সেজে আর খবরদার ঝামেলা করবি না। চা খেয়ে বিদায় হয়ে যা। জি আচ্ছা। কাজটা আপনি ঠিক করছেন না স্যার, পরে বিপদে পড়তে পারেন। র্যাবের হাতে দিয়ে দিন, ক্রসফায়ারে ঝামেলা শেষ করে দিবে। ওদের কাজকর্ম আমার পছন্দ না। ধরো তক্তা, মারো গেজাল। তাও করা যায়। চাহা লাগবে না স্যার, যদি অনুমতি দেন আমরা আপনাকে কদমবুশি করে এখনই চলে যাই। কদমবুশি করতে হবে না, চলে যা। আর শোন, তুই করে বলেছি বলে কিছু মনে নিবি না। পুলিশে চাকরি করার কারণে ভদ্রতা গেছে, অথচ আমি একসময় এমফিল করেছি রবার্ট ফ্রস্টের উপর। উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, অ্যান্ড আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ। আমরা 3 জন একসঙ্গে উঠে দাঁড়ালাম। থানার গেট থেকে বের হয়ে 3 জন 3 দিকে হাঁটা। রবীন্দ্রনাথ প্রথমে কিছুক্ষণ গম্ভীর ভঙ্গিতে হাঁটছিলেন, তারপর এদিক ওদিক তাকিয়ে ঝেড়ে দৌড় দিলেন। বাঙালির স্বভাব হলো কাউকে দৌড়াতে দেখলে তার পেছনে পেছনে দৌড়াবে। 2 জন টোকাই এবং একজন মধ্যবয়স্ক লুঙ্গি পরা মানুষকে তার পেছনে পেছনে দৌড়াতে দেখলাম। মুক্তিযোদ্ধার সন্তান মজিদও দৌড়াচ্ছে, তার পেছনে আবার কেউ নেই। সে দৌড়াতে দৌড়াতে এক চলন্ত বাসের হ্যান্ডেল ধরে ঝুলে পড়ল। বেচারা ভালো ভয় পেয়েছে। কোথায় যাওয়া যায় বুঝতে পারছি না। হাজতবাসের জন্য প্রস্তুত ছিলাম। হাজতবাস হচ্ছে না বলে সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে। হাজতের কাছাকাছি কোথাও রাত কাটাতে ইচ্ছা করছে। এই সমস্যা সবারই হয়। ফাঁসির এক আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। গলায় দড়ি পরাবার আগে আগে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণায় খবর চলে এলো। জেলার তার পাছায় লাথি দিয়ে বললেন, যা, বাড়ি চলে যা। সে বাড়ি গিয়ে ফ্যানের সঙ্গে লাইলনের দড়ি লাগিয়ে ঝুলে পড়ল। খেল খতম, ফাঁসি হজম। কটা বাজে তাও জানা দরকার। ঘড়ি দেখে ঠিক করতে হবে রাতটা কোথায় কাটাবো। মেসে যেতে ইচ্ছা করছে না। রাত যদি 11টার কম হয় তাহলে বাদলের কাছে চলে যাব।
11টার বেশি হলে ধানমন্ডি থানায় ফিরে গিয়ে ওসি সাহেবকে বলবো, স্যার রাতটা হাজতে থাকতে দিন, আপনার পায়ে ধরি, আই টাচ ইউর ফুট। আজকাল হাত ঘড়ির চল উঠে গেছে। সময় জিজ্ঞেস করলে লোকজন বিরক্ত হয়, কারণ সময় জানতে তাকে মোবাইল ফোন বের করে টেপাটেপি করতে হয়। সময় ঘড়ির কাছ থেকে চলে গেছে মোবাইল ফোন সেটের কাছে। লাইট পোস্টের কাছে মোটামুটি উদাস দৃষ্টির এক ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলাম। বিনীত গলায় বললাম, ভাই কয়টা বাজে? সঙ্গে ঘড়ি নেই, মোবাইল সেটটা দেখে বলুন কয়টা বাজে। মোবাইল ফোন সেট নাই, চুইয়ে গেছে। ভদ্রলোকের কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠল। তিনি বিন্দুমাত্র লজ্জিত বোধ করলেন না, উঁচু গলায় কথাবার্তা চালাতে লাগলেন। হ্যাঁ আফতাব, ভালো আছো? আমি ঢাকায় না তো। ঢাকায় থাকলে অবশ্যই তোমার সঙ্গে দেখা করতাম, আমি এখন রাজশাহীতে, সপ্তাহখানেক থাকবো। হ্যাঁ, তোমার বিপদের কথা শুনেছি, সো স্যাড। আমি ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আছি। মোবাইল ফোনের কারণে তিনি ঢাকায় থেকেও রাজশাহীতে অবস্থান করতে পারছেন। এটাকে বিজ্ঞানের পশ্চাৎযাত্রা বলা যেতে পারে। টেলিফোনে ভদ্রলোকের কথাবার্তা থেকে আন্দাজ করছি তিনি আফতাব সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। টাকা আজই ফেরত দেওয়ার কথা। তিনি টাকার ব্যবস্থাও করেছেন, রাজশাহীতে থাকার কারণে দিতে পারছেন না। ভদ্রলোক টেলিফোন শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন, কি চান? সময় জানতে চাই। অন্য কারো কাছ থেকে জানেন, ফালতু ঝামেলা। আফতাব ভাই আপনার কাছে কয় টাকা পায়? হোয়াট? উনি বিপদে আছেন, টাকাটা ফেরত দেওয়া উচিত না? আপনি যখন বিপদে পড়েছিলেন তখন আফতাব ভাই ঠিকই আপনাকে সাহায্য করেছে। আপনি তাকে চেনেন? অবশ্যই চিনি, আমি আপনাকেও চিনি। আমি একটা রিক্সা থামিয়ে ভদ্রলোককে বললাম, আসুন যাই। কোথায় যাব? আফতাব ভাইয়ের কাছে যাই, উনাকে টাকাটা দিয়ে আসি। পুরা টাকা তো আমার সঙ্গে নাই, অল্প আছে। যা আছে তাই দিন, বাকিটা 2 দিন পরে দিবেন, দেরি করবেন না, রিক্সায় উঠেন। রিক্সা কোথায় যাবে বলে দিন। ভদ্রলোক বিরস মুখে রিক্সায় উঠে এলো। রিক্সা করে আমরা চলে এলাম কলাবাগানে। সারা পথেই ভদ্রলোক উসখুস করতে লাগলেন। একবার মনে হল উনি চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে নেমে পড়বেন। আমি শক্ত করে তার পাঞ্জাবি চেপে ধরলাম। নেমে গেলে পাঞ্জাবির অর্ধেকটা আমার হাতে রেখে নামতে হবে। ভদ্রলোক এই রিস্ক নেবেন বলে মনে হয় না, পাঞ্জাবিটা দামি। পাঞ্জাবি ধরে আছেন কেন? রিক্সায় চড়লে আমার কিছু একটা ধরে থাকতে হয়, কিছু ধরে না থাকলে ভয় লাগে, মনে হয় পড়ে যাব। হুড ধরে রাখুন। হুড ধরে একবার ক্যাচা খেয়েছি, এই জন্য আর হুড ধরি না। আফতাব ভাইয়ের কাছ থেকে কত টাকা ধার করেছিলেন? আপনার তা দিয়ে দরকার কি, পাঞ্জাবিটা ছাড়েন তো। পাঞ্জাবি ছাড়ব না। কলাবাগানে ঢোকার কয়েকটা গলি, একটা সামনে এসে ভদ্রলোক রিক্সা থামালেন। আমি বললাম, গলিতে ঢুকবো না? ভদ্রলোক ইশারায় দেখালেন এবং গলা নামিয়ে বললেন, আফতাব বসে আছে চায়ের দোকানের সামনে। মেয়ে দুটাকে, তারই মেয়ে বাবার সঙ্গে থাকে। একজনের নাম কেয়া, আরেকজনের নাম। আর একটা মেয়ে হলো তো বিপদে পড়তো, নাম রাখতে হতো গেয়া। ভদ্রলোক রিক্সা ভাড়া মিটালেন এবং কিছু বোঝার আগেই গলির ভেতর ঢুকে গেলেন। এতক্ষণ পাঞ্জাবি ধরে থাকা বৃথা গেল। পুরনো দিনের গদ্যের ভাষায় চক্ষের নিমিষে পক্ষী উড়িয়া গেল। আফতাব 2 মেয়েকে নিয়ে বসে আছেন চায়ের দোকানের সামনের ফুটপাতে। ফুটপাত রাস্তা থেকে উঁচু, 3 জনই পা ঝুলিয়ে বসেছে। হিসাব মতো মেয়ে দুটির বসার কথা বাবাকে মাঝখানে রেখে বাবার দুপাশে। তারা সেরকম করেনি। 2 বোন হাত ধরাধরি করে একসঙ্গে বসা। বড় মেয়েটির বয়স 6 কি 7 হবে, ছোটটি 4 অথবা 5। 2টা মেয়েই ফুটফুটে। আমি এগিয়ে গেলাম। অতি পরিচিত কেউ এমন ভঙ্গিতে বললাম, কেয়া খেয়া, এত রাতে রাস্তায় বসে আছো কেন, সমস্যা কি? 3 জনই চমকে তাকালো। আমি মেয়ে দুটির পাশে বসতে বসতে বললাম, বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? হ্যাঁ, বের করে দিয়েছে। ঘটনা কি বলো, অল্প কথায় বলবে, ডিজিটাল যুগে অল্প কথা বলতে হয়। কেয়া খেয়া কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে তার বাবা বলল, আপনাকে চিনলাম না, আপনার পরিচয়? আমার নাম হিমু, আমি এই মেয়ে দুটার মামা হই। আপনার নাম আফতাব? হ্যাঁ, কিন্তু এখনও আমি আপনাকে চিনলাম না। চেনাচিনি পরে, আগে আপনাদের ঘটনাটা শুনি। এত রাতে আমার 2 ভাগ্নি রাস্তায় বসা, এর মানে কি? এরা কি রাতে খাওয়া দাওয়া করেছে? না মামা, বাবার কাছে টাকা নাই। টাকা না থাকলেও খাওয়ার ব্যবস্থা করতে হবে। কেয়া মা এবং খেয়া মা, বলো কি খেতে চাও? পোলাও, মুরগির রোস্ট, সঙ্গে ডিম ভুনা চলবে? চলবে। খাবারের সঙ্গে কোক বা পেপসি এইসব কিছু লাগবে? আমি খাবো 7 আপ। খেয়া বলল, আমি ফান্টা খাবো। খাওয়ার প্রবলেম সেটেল হয়ে গেল। এখন আফতাব ভাই, আপনার প্রবলেম শুনি। বাড়ি ভাড়া দিতে পারেন নাই বলে বহিষ্কার? মেয়ে দুটির সামনে বলতে চাচ্ছি না, এদের সামনেই বলতে হবে।
বাচ্চাদের সমস্যা থেকে দূরে রাখা যাবে না, এরা বড় হবে সমস্যার মধ্যেই। আফতাব আমাকে হাত ধরে চায়ের দোকানের কাছে নিয়ে গলা নিচু করে সমস্যা বললেন। সমস্যা জটিল না, সাধারণ সমস্যা। আফতাব একজনের সঙ্গে সাবলেট থাকতেন, 6 মাসের ভাড়া বাকি পড়ায় এই অবস্থা। 6 মাস ধরে আফতাবের চাকরিও নেই। এক কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত, রড চুরির দায়ে চাকরি চলে গেছে। রড চুরি করেছেন? এই প্রথম চুরি করেছেন না আগেও করেছেন? আগেও করেছি, ফার্মেসিতে যখন চাকরি করতাম তখন করেছি। বড় চুরি না, ছোটোখাটো চুরি। রড চুরিটাই বড় নাকি এর চেয়েও বড় কিছু আছে? ঝেড়ে কাশেন, না কাশলে হবে না। একবার একটা এনজিওতে চাকরি করতাম, তখন নতুন মোটরসাইকেল চুরি করে বেচে দিয়েছি। আপনি তো কামেল আদমি। রড দুজনে মিলে চুরি করেছিলেন? না একাই, নাকি অনেকজন মিলে? দুজনে মিলে। কি করে বুঝলেন? তারপর বলুন। 1/2 টন রড। অন্যজনের চাকরি আছে, তার প্রমোশনও হয়েছে। বাদ দেন তার কথা। বাচ্চা দুটাকে আপনি এক রাতের জন্য রাখতে পারবেন? আমার উপকার হয়। নারায়ণগঞ্জে একজনের কাছে কিছু টাকা পাই, টাকাটা উদ্ধার করতে পারি। এত রাতে নারায়ণগঞ্জে যাবেন? গভীর রাত ছাড়া তাকে পাওয়া যাবে না, সে বাড়িতে ঢোকে রাত 1টার পর। তাহলে যান, এরা থাকুক আমার সঙ্গে। ধার হিসেবে 100 টাকা দিতে পারবেন? পারবেন। 100 টাকার একটা নোটই আমার কাছে আছে, নিয়ে যান। আফতাব চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি বললাম, অজানা একজনের কাছে মেয়েদুটা রেখে যাচ্ছেন আপনি, কিরকম বাবা? আফতাব আবার বসে পড়ল। ছোট মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, মামা আমরা কখন পোলাও খাবো? তোমার বাবা নারায়ণগঞ্জে যখন রওনা হবে আমরাও তখন পোলাও খেতে রওনা হব। বাবা তুমি যাও না কেন? আফতাব, আমি পাকে চক্রে এখানে উপস্থিত হয়েছি বাচ্চা দুটাকে সাহায্য করার জন্য। প্রায়ই দেখা গেছে মহাবিপদে যারা পড়ে তাদের মাঝে মাঝে উদ্ধারের ব্যবস্থা প্রকৃতি করে। বাচ্চা দুটিকে নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নাই। তাদের কোথাও নিয়ে যাব তা এখনও জানি না, কাজেই আপনাকে ঠিকানা দিতে পারছি না। ধানমন্ডি থানায় আমি বাচ্চা দুটা কোথায় আছে জানিয়ে রাখবো, সেখানে গেলেই খোঁজ পাবেন। মামা আমরা খেতে যাব না? যাব, এখনই যাব। এখনও জানি না কোথায় যাব। আশেপাশেই কোথাও যেতে হবে, দূরে কোথাও যাওয়া যাবে না। তোমরা হাঁটতে পারবে না, আর আমার সঙ্গে টাকাও নেই যে রিক্সা করে নিয়ে যাব। বাবা যাবে না? না। আমরা একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়ির নাম কমল কুটির। গেটে ধাক্কাধাক্কি শব্দ শুনে লুঙ্গি পরা গেঞ্জি গায়ে এক বৃদ্ধ বের হলেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, কি ব্যাপার? স্যার, বাই এনি চান্স আজকে আপনাদের বাসায় পোলাও এবং মুরগির রোস্ট রান্না হয়েছে, সঙ্গে ডিম ভুনা। বাচ্চা দুটি এই খাবার ছাড়া অন্য কিছু খাবে না। হু আর ইউ? আপনি আমাকে চিনবেন না? আমার নাম হিমু। বড় মেয়েটার নাম কেয়া, ছোটটার নাম খেয়া। রাত 12টার সময় পোলাও রোস্ট, ফাজলামির একটা সীমা থাকা দরকার। আমি কি আপনার পরিচিত? জি না। রাত 12টার সময় কারো বাড়ির দরজা ভেঙে ফেলে খাবার চাওয়া যায়? অবশ্যই যায় না। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। এত জোরে চিৎকার করবেন না স্যার, ছোট বাচ্চাটা ভয় পাচ্ছে। হইচই শুনে এক বৃদ্ধ বের হয়ে এসেছেন। বৃদ্ধর পাশেই দাঁড়িয়েছেন। বৃদ্ধার মনে হয় কাঁচা ঘুম ভেঙেছে। তিনি ভয় স্থির হয়ে বললেন, কি হয়েছে? উটকা নুইসেন্স, কিছু হয়নি, ঘুমাতে যাও। বৃদ্ধ বিকট শব্দে দরজা বন্ধ করলেন। খেয়া বলল, মামা আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, ঝিম ধরে দাঁড়িয়ে থাক, এক্ষুনি দরজা খুলবে। 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, এর মধ্যে দরজা খুলবে। খেয়া 31 পর্যন্ত গোনার সময় দরজা খুলল। বৃদ্ধ গভীর গলায় বললেন, খেতে আসো। আপনি এত কঠিন এক প্রশ্ন করে বসেছেন যার উত্তর কেউ জানে না। জ্ঞান বিজ্ঞানে বহুদূর এগিয়ে গেলেও আমরা জানি না আমরা কোত্থেকে এসেছি, কেন এসেছি। যাই হোক, সকালে এসে আমি ওদের কিছুক্ষণের জন্য থানায় নিয়ে যাব। থানায় কেন? এরা লস্ট প্রপার্টি, লস্ট প্রপার্টির খোঁজ থানায় দিতে হয়। এরা তোমার কেউ না? জি না। পথে কুড়িয়ে পেয়েছ? প্রায় সেরকমই। বৃদ্ধা বললেন, কমল এরকম কাজ করত। অসময়ে ছোট ছোট ছেলে মেয়ে বাসায় নিয়ে এসে বলতো, মা আজ সারাদিন এরা না খেয়ে আছে, ওকে ভাত খাওয়াও। কত রাগ করতাম কমলের উপর। কমলের প্রসঙ্গ থাক। হ্যাঁ। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তিনি নিজেকে সামলাতে পারছেন না। আমি বললাম, কমল কতদিন হলো মারা গেছে? অনেক দিন, প্রায় 20 বছর। আমার ধারণা এই বৃদ্ধ কমলকে ভুলে গিয়েছিলেন। প্রকৃতি একটা বিশেষ ঘটনা ঘটিয়ে আবার মনে করিয়ে দিয়েছে, প্রকৃতি এমন খেলা সবসময় খেলে। আমাকে রাতটা কমল কুটিরে কাটাতে হলো। বৃদ্ধ শুরু থেকে কঠিন মুখ করেছিলেন।
হঠাৎ তিনি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় চলে গেলেন। তিনি বললেন, আমার স্ত্রী তোমাকে তার ছেলের মতো দেখছে। সেই ছেলে দুপুর রাতে চলে যাবে, তুমি ফাজলামি করছো। গেস্ট রুমে তোমার জন্য ব্যবস্থা করছি, আরাম করে ঘুমাও। তোমার কী সমস্যা, বাচ্চা দুটির কী সমস্যা আমি জানতে চাচ্ছি না। যাকে আমার স্ত্রীর সন্তানের মতো দেখছে সে আমার কাছেও সন্তান। তোমাদের সমস্যা পরে শুনবে, এখন ঘুমাও। আমি হার্টের রোগে রাত জাগা আমার জন্য নিষেধ, আমার স্ত্রীর জন্যও নিষেধ। তুমি বলেছিলে বাচ্চা দুটিকে থানায় নিতে হবে, নিয়ে যাও, কিন্তু আবার ফিরে আসবে। এটা আমার অর্ডার। আমি আর্মিতে ছিলাম, ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার করেছি। এ বাড়িতে সামরিক ব্যবস্থা চালু আছে। আমার অর্ডারের বাইরে কিচ্ছু হয় না, বুঝেছো? ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড স্যার। বৃদ্ধ হেসে ফেললেন। তার হাসি দেখে বাচ্চা দুটাও হাসতে শুরু করল। ভেতর থেকে বৃদ্ধা ছুটে এলেন। কিছু না জেনে তিনিও হাসতে শুরু করলেন। ভোরে ঘুম ভেঙেছে। আমি কেয়া খেয়াকে নিয়ে বসেছি। তাদের বাবার খোঁজ বের করা দরকার। বৃদ্ধ বৃদ্ধা দুজনেই ঘুমে। তারা অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। বেলা পর্যন্ত ঘুমাবেন, এটাই তো স্বাভাবিক। কেয়া বাবার মোবাইল নাম্বার জানে। সেই নাম্বারে টেলিফোন করলাম। একটি মেয়ে রোবটদের গলা নকল করে বলল, সংযোগ দেওয়া সম্ভব না, আপনি যদি ভয়েস মেইলে কিছু বলতে চান, ইত্যাদি ইত্যাদি। কেয়া, নাম্বারটা ভুল না তো? নাম্বারটা ভুল মামা, নাম্বারটা ভুল মামা, অবশ্যই ভুল, 100 বার ভুল। ছোট মেয়েটার মধ্যে বড় বোনের কথা ব্যাখ্যা করার প্রবণতা আছে। বড় মেয়েটাও দেখি ছোটটার কথা ব্যাখ্যা করে। যতই সমস্যা যাচ্ছে এদের অদ্ভুত গুণাবলী প্রকাশিত হচ্ছে। তারা বাবাকে নিয়ে মোটেই ব্যস্ত না। তাদের মা কোথায় জিজ্ঞাসা করলাম। বড়টা বলল, বলা যাবে না। ছোটটা বলল, বলা ঠিক হবে না, বললে বড় আপার পাপ হবে। পাপ হলে বলার দরকার নেই, চলো ধানমন্ডি থানায় যাই। তোমরা কোথায় আছো জানিয়ে আসি। তোমাদের বাবা দুশ্চিন্তা করবেন। দুশ্চিন্তা করবে না? হ্যাঁ, ও ঠিক বলেছে, দুশ্চিন্তা করবে না, একটুও করবে না। দুশ্চিন্তা না করলেও জানানো দরকার। তোমার বাবা ধানমন্ডি থানাতে খোঁজ করবেন। চলে যাই, থানার ঝামেলা শেষ হোক, তোমাদের এখানে দিয়ে যাব। ওসি সাহেব ছিলেন না। বসন্ত দাগলা আছে। আজ তার গায়ে খাকি পোশাক, শার্টের পকেটের উপর নাম লেখা। মনে হয় তার নাম আব্দুল গফুর। প্লাস্টিকের উঠে গেছে বলে নাম এখন আব্দুল গফু। এই থানার সবার নাম থেকে একটা করে অক্ষর উঠে যাচ্ছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আবার ইচ্ছাকৃত না তো? আমাকে দেখে গফু সাহেব আনন্দিত হলেন বলে মনে হলো। তিনি পাশের কনস্টেবলকে বললেন, এদের হাজতে ঢুকিয়ে দাও, কুইক। কি কারণে হাজতে ঢোকাচ্ছেন জানতে পারি? আজকের খবরের কাগজ পড়েছ? জি না স্যার। খবরের কাগজ পড়া থাকলে বুঝতে কেন হাজতে, তোমার কপালে আছে পাকিস্তানি ডলা। বলেই তিনি ওয়াকিটকিতে কাকে যেন বললেন, আসামির সন্ধানে যেতে হবে না স্যার, আসামি নিজেই ধরা দিয়েছে। এই তো আমার সামনে, সঙ্গে 2টা ট্যাবলেট। জি স্যার, হাজতে পাঠিয়ে দিচ্ছি। না, ট্যাবলেট 2টা বিষয় কিছু জানি না, এক্ষুনি জানাচ্ছি, ওভার। গফু সাহেব ওয়াকিটকি নামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এরা কারা? বড়জনের নাম কেয়া, অপরটার নাম খেয়া। এদের নাম ক খ গ ঘ হিসেবে রাখা হচ্ছে। তারপরেরটার নাম হবে গেয়া। পঞ্চমটার নাম নিয়ে সমস্যা, গেয়া কেমন হবে শুনতে? তুমি দেখি রসে টইটুম্বুর, রসমালাই হয়ে গেছো। চিপ দিয়ে রস বের করে শুকনা খড় বানিয়ে ফেলবো। তুমি বাচ্চা দুটার কে? কেউ না, তবে ওরা আমাকে মামা ডাকছে। কথায় আছে না, বাসতলায় বিয়াইছে গাই, সেই সূত্রে মামা ডাকাই। ফাজলামি একদম বন্ধ। বাচ্চা দুটার বাবা কোথায়? জানি না স্যার। স্যার, আমিও জানি না। হ্যাঁ, বড় আপা সত্যি জানে না, আল্লাহর কসম জানে না। বাবা করে কি? চাকরি গেছে, সর্বশেষ চাকরি গেছে রড চুরির কারণে। এরা 2 বোন হলো চোর কন্যা। এই, তোমরা স্যারকে সালাম দাও। সালাম আলাইকুম। এই ট্যাবলেট 2টাকে হাজতে ঢোকাও, এরা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। স্যার, একটা খবরের কাগজ কি দেয়া যাবে? কি অপরাধে হাজতবাস সেটা কাগজে পড়ে জানতাম। আর একটা কথা না। এত জোরে ধমক দিবেন না স্যার, আমি ভয় পাই। হ্যাঁ, বড় আপা খুব ভয় পায়, আল্লাহর কসম, বড় আপা ভয় পায়। আমার হাতে যে খবরের কাগজ, তাতে সেকেন্ড লিড নিউজ হচ্ছে, টকশোতে রবীন্দ্রনাথ, মন্ত্রী বিভ্রান্ত। একটি টিভি চ্যানেলের লাইভ টকশোতে অবিকল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা গেছে। তিনি বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে একটি টকশোতে অংশ নেন। মন্ত্রী মহোদয় পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি বারবার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে বলেন, তারপরেও শো বন্ধ হয় না। শেষ পর্যায়ে উনি ক্ষিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ানোর পর একটি রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান শুরু করা হয়। যেসব দর্শক কিছুক্ষণের জন্য হলেও প্রোগ্রামটি দেখেছেন, তারাও মন্ত্রী মহোদয়ের মতোই বিভ্রান্ত।
মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটি বিরোধী দলের স্থূল ষড়যন্ত্র। জনতার কাছে তার গ্রহণযোগ্যতা কমাতে এই সাজানো নাটকের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে কথিত রবীন্দ্রনাথকে গ্রেফতার করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্রনাথ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, অনেক রাঘব বোয়ালের ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এই প্রতিবেদক কথিত রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়ে জানেন পুলিশের কাস্টাডিতে এমন কেউ নেই, ওসিকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছে। পুলিশের আইজি জানিয়েছেন পুলিশের দিক থেকে কোনো অবহেলা হয়ে থাকলে দায়ী ব্যক্তি কঠোর শাস্তি পাবে। চ্যানেল আখি কর্তৃপক্ষের কেউ টেলিফোন ধরছে না। চ্যানেল আখির মুখপাত্র হিসেবে ভাসান খান বলছেন ব্যাপারটা ক্ষুদ্র ভুল বোঝাবুঝি। জনৈক অভিনেতা রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করতে গিয়ে ভুলক্রমে টকশো প্রোগ্রামে চলে যান। ভুল ধরা পড়া মাত্র অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হয়েছে। ভাসান খানের কাছে নাটকের নাম এবং পরিচালকের নাম জানতে চাইলে ভাসান খান আমতামতা করতে থাকেন। প্রতিবেদক ব্যাপক অনুসন্ধান করেও এমন কোনো নাটকের সন্ধান পাননি। বাংলাদেশ রবীন্দ্র গবেষণা পরিষদের প্রধান ডক্টর হাকিমুল কবির বলেছেন রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা, এটা আমাদের মনে রাখতে হবে। ভুল সুর এবং ভুল উচ্চারণে রবীন্দ্রনাথের গান গাওয়া বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। চ্যানেল আখি এই ফ্যাশনের আগুনে বাতাসে অতীত দিয়েছে, এখনও দিচ্ছে। রবীন্দ্রনাথকে কেন টকশোতে আনা হলো এর পেছনের উদ্দেশ্য জাতি জানতে চায়। রবীন্দ্র গবেষণা পরিষদ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দেশের বুদ্ধিজীবীর আগামীকাল মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন। কাগজে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথিত রবীন্দ্রনাথের একটি ছবিও ছাপা হয়েছে। ছবিটা প্রচারিত অনুষ্ঠান থেকে নেওয়া। ছবিতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মন্ত্রী মহোদয়কে এক পুইয়া গাঁজা নিতে সাধাসাধি করছেন। এরকম খবর ছাপা হওয়ার পর হইচই পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আমি হাত থেকে কাগজ নামাতে নামাতে বললাম, লাগ ভেলকি লাগ। কেয়া বলল, মামা আমাদের কি জেল হয়ে গেছে? সেরকমই মনে হচ্ছে। আমরা পাপ করেছি এই জন্য আমাদের জেল হয়েছে। পাপ করলে জেল হয়? পাপ করলে তো ফাঁসিও হয়। মামা আমাদের ফাঁসি হবে না তো? সম্ভাবনা কম। ফাঁসি হলে জিভ এই যে এভাবে বের হয়ে থাকে, তাই না মামা? খেয়া মুখ থেকে জিভ বের করে দেখালো। কেয়া বলল, হয় নাই, এই যে দেখো এইরকম। না না এরকম আমি দেখেছি। না না আমিও তো দেখেছি। আচ্ছা তোমরা এসব কোথায় দেখেছো? বলবো না, বললে আল্লাহ পাপ দিবে। থাক তাহলে বলার দরকার নেই। কেয়া খেয়া চুপ করে আছে। চুপ না থেকে অবশ্য উপায়ও নেই, কারণ দুজনের জীব মুখ থেকে বের করা। ফাঁসির পর জীবের অবস্থার প্রদর্শনী। আমি বড় ধরনের রহস্যের সন্ধান পাচ্ছি। রহস্যের জট খোলার হলে খুলবে, তাড়াহুড়া করলে আন্ধাগিট্টু লেগে যাবে। আল্লাপাক এই জন্যেই বলেন, হে মানব সন্তান তোমাদের বড়ই তাড়াহুড়া। আমি কাগজ পাঠে মন দিলাম। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ তাদের বিজয় কেতন উড়িয়ে যাচ্ছে। শিক্ষক লীগ এখনও পথে নামেনি, তবে নেমে যাবে। একটা খবরে যথেষ্ট পুলকিত বোধ করলাম। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিলিয়ে নিজের পকেটের টাকা খরচ করে 5টা রাস্তা পাকা করে ফেলেছে। জনগণের দুঃখে কাতর হয়েই তারা কাজটা করেছে। কাজের টেন্ডার বাজারে ছাড়ার আগেই কাজ শেষ। টেন্ডারে যেহেতু কাজ তারাই পাবে, আগে করে ফেলতে কোনো সমস্যা নেই, বরং সুবিধা আছে। কাজ খারাপ হচ্ছে এই নিয়ে তদারকি করার কেউ নেই, তাদের পয়সাও খাওয়াতে হবে না। নাজমুল হুদ এসেছেন। হাজতের দরজা খুলে আমাকে তার কাছে নেওয়া হলো। আমার সঙ্গে কেয়া খেয়া। এই বাচ্চা দুরা জিভ বের করে রেখেছে কেন? জানি না স্যার, ওরা কি সবসময় জিভ বের করে রাখে? মিনিট 10 আগে জিভ বের করেছে, তারপর থেকে ঢোকাচ্ছে না। স্ট্রেঞ্জ। এই তোমরা জিভ মুখে ঢোকাও। দুজন সঙ্গে সঙ্গে জিভ ঢুকিয়ে আবার বের করে ফেলল। ওসি সাহেব চমৎকৃত হয়ে বললেন, চাইল্ড সাইকোলজি বোঝা কঠিন। আমার সাইকোলজি পড়ার শখ ছিল, কি মনে করে ইংরেজি পড়লাম। এই বাচ্চারা জিভ মুখে ঢোকাও। দুজনের জিভ ঢুকলো এবং সঙ্গে সঙ্গে আবার বের হয়ে এলো। ওসি সাহেব আবারও বললেন, স্ট্রেঞ্জ। এখন তার চোখে রীতিমতো মুগ্ধতা। আমার দিকে তাকিয়ে বললেন, পুরো ব্যাপারটার একটা ভিডিও করে রাখলে কেমন হয়? ভালো হয় স্যার। মোবাইল ফোনের ফালতু ভিডিও না, প্রফেশনাল ভিডিও। আমার শালাকে খবর দিই, সে প্যাকেজ নাটক বানায়। নাম হিরণময় কারিগর, ছদ্মনাম, ভালো নাম সানাউল্লাহ। তার কোনো নাটক দেখেছেন? জি না স্যার। আমিও দেখিনি। নাটক দেখার সময় কোথায়? চোর ডাকাতা সন্ত্রাসী দেখে সময় পাই না। আমার শালাও বলেছে তার একটা নাটক ভালোবাসা দিবসে প্রচার হবে। নাটকের নাম ভালোবাসার 3 কাহন। 3টা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। শেষে ঠিক হয় লটারি হবে। লটারিতে যে মেয়ের নাম উঠবে সেই ছেলেটিকে বিয়ে করতে পারবে, বাকিরা দূরে সরে যাবে। লটারিতে 3 জনের নামই একসঙ্গে উঠে। নাটক এখানেই শেষ। 3 জনের নাম একই সঙ্গে কিভাবে উঠবে?
আমি একই প্রশ্ন আমার শালাকে করেছিলাম। সে বলল নাটকের এইটাই ক্লিক, পর্দায় দেখতে হবে। আচ্ছা এই কন্যারা, জিপ ভেতরে। জিপ ভেতরে চলে গেল, তবে এবার আর বের হলো না। ওসি সাহেব বিভ্রান্ত হয়ে গেলেন। এতে সমস্যাটা কি? জিপ বের করছে না কেন? এই জিপ বের করো, বের না করলে কঠিন শাস্তি। শাস্তির কথায় দুই কন্যার ভাবান্তর হল না। তারা কঠিন মুখ করে বসে রইল। কাগজে পড়েছেন আপনি? জি স্যার। কোনো বক্তব্য আছে? আপনার জন্য খারাপ লাগছে স্যার। আমার জন্য খারাপ লাগছে কেন? আপনি সাময়িক বরখাস্ত হয়েছেন এই জন্যে। আমরা পুলিশরা হচ্ছি কাকের মতো। কাকের মাংস কাক খায় না, পুলিশের মাংস পুলিশ খায় না। সাংবাদিকদের ঠান্ডা রাখার জন্য বলা হয় সাময়িক বরখাস্ত। এক থানার ওসি ক্লোজ হলে অন্য থানায় তাকে ওপেন করা হয়। এখন কি পরিষ্কার? জি স্যার। দেশে নিউজের আকাল বলে নিউজ তৈরি করা হচ্ছে। এক ছাত্রলীগের নিউজ কত ছাপবে? কয়েকদিন রবীন্দ্রনাথের নিউজ ছাপা হবে, তারপর শেষ। আপনি খামাখা থানায় এসে ধরা খেয়েছেন কেন? এটাই তো বুঝলাম না। বাচ্চা দূরের জন্য এসেছি স্যার। ওরা মিসিং চাইল্ড। ওরা জানে না ওদের বাবা কোথায়। ওরা যে আমার কাস্টাডিতে আছে এটা রিপোর্ট করতে থানায় এসে ধরা খেলাম। ধরা খাওয়া খাওয়ার কিছু নেই, থানায় রিপোর্ট করে বাচ্চা নিয়ে চলে যান। রবি ঠাকুরকে খুঁজে বের করবেন না? না, অতি তুচ্ছ বিষয় নিয়ে অনেক মাতামাতি হয়েছে, আর না। বাচ্চা দুটা কোন ঠিকানায় আছে ভালো মতো লিখে রেখে চলে যান। আমি আমার শালাকে ক্যামেরা দিয়ে পাঠাবো, সে জিভের ব্যাপারটা রেকর্ড করে ফেলবে। নাম মনে আছে তো? হিরণময় কারিগর। আমাকে ছেড়ে দিয়ে আপনি আবার বিপদে পড়বেন না তো? বিপদের মধ্যেই আছি, নতুন আর কি পড়ব? আপনি বললে আমি সামাদ মিয়াকে খুঁজে বের করতে পারবো? কোনো প্রয়োজন নেই। ইউ গেট লস্ট। ম্যাচের কাঠির আগুনকে দাবানোর বানানোর কিছুই নেই। সকাল 8টার সময় ডিরেক্টিভ বাংলাদেশের সব থানায় চলে গেছে। আমি চিন্তাই করতে পারছি না, কার মাথায় এরকম একটা ডিরেক্টিভ দেওয়ার চিন্তা এসেছে। যান যান, আপনি ভাগেন। আরও কি আশ্চর্য, বাচ্চা দুটো আবার জিভ বের করে ফেলেছে। ভেরি ইন্টারেস্টিং। এই তোমরা 2 মিনিট বসো, কেক খেয়ে যাও। ওসি সাহেবের ওয়াকিটকি বেজে উঠেছে। তিনি রিভলভিং চেয়ারে ঘুরতে ঘুরতে কথা বলছেন। না না স্ন্যাক্স, কোনো সাংবাদিকের সঙ্গে আমি কথা বলবো না। আপনি যদি প্রয়োজন মনে করেন আমাকে ক্লোজ করে অন্য কোনো থানায় ওপেন করে দেন। তবে স্যার, আমার ধারণা রবীন্দ্র হাঙ্গামা থেমে যাবে। সাংবাদিকরা নতুন একটা নিউজ আইটেম পেয়েছে, এটা নিয়েই এখন তাদের মাতামাতি করার কথা। পড়েন নাই, এক পরিবারের 7 জনের অগ্নিকাণ্ডে মৃত্যু। আমরা সেফ সাইডে আছি। কয়েকদিন এইটা নিয়েই চলবে ইনশাল্লাহ। কিভাবে আগুন ধরলো, মৃত্যুর আগে কে কি বললো, এইসব ছাপা হতে থাকবে। খবরের কাগজের দোষ দিয়েও তো লাভ নাই স্যার। পাবলিক খবর চায়, এত খবর সাপ্লাই দিবে কিভাবে? ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আমি স্যার সাবসিডিয়ারিতে ইকোনমিক্স নিয়েছিলাম, সেখানে পড়েছিলাম ডিমিনশিং রিটার্ন। আমি বেশি কথা বলছি। সরি স্যার, আর কথা বলবো না, মুখ বন্ধ। কেয়া খেয়ার জন্য পেস্ট্রি এসেছে। খেয়া চামচ দিয়ে ঠিকমতো খেতে পারছে না। ওসি সাহেব বললেন, চামচ আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। পুলিশ মামা, আমাকেও খাইয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। দুজনেই হাঁ করে আছে। ওসি সাহেব পালা করে ওদের মুখে পেস্ট্রি দিচ্ছেন। বসন্ত দাগওয়ালা এক ফাঁকে ঘরে ঢুকলেন। বিরক্ত মুখে বললেন, কি হচ্ছে? পেস্ট্রি খাওয়া হচ্ছে। ধামড়ি 2 মেয়ে, এদের মুখে তুলে খাওয়াতে হবে কেন? স্যার, আপনি মাঝে মাঝে বাড়াবাড়ি করেন। ওসি সাহেব যথেষ্ট বাড়াবাড়ি করলেন। পেস্ট্রি পর্ব শেষ হওয়ার পর কোক আনালেন, সেটাও গ্লাসে করে মুখে তুলে খাওয়ানো হলো। খেয়া বলল, পুলিশ মামা গল্প বলো। ওসি সাহেব গল্প শুরু করলেন। ঠাকুরমার ঝুলির ডালিম কুমারের গল্প। কনস্টেবলরা উকিঝুঁকি দিচ্ছে, 1-2 করে ঘরে ঢুকছে। বাংলাদেশের থানাগুলিতে অনেক কিছুই হয়, রূপকথার আসর কখনো বসে না। ওসি সাহেব হাত পা নেড়ে গল্প বলছেন। শ্রোতার সংখ্যা বাড়ছে। ডালিম কুমার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তার হাতে তলোয়ার, সে চেপেছে ঘোড়ার পিঠে। ঘোড়ার খুরে টকবক টকবক শব্দ। হিমুর গল্প সবসময় উত্তম পুরুষে লেখা হয়। এই চ্যাপ্টার থেকে হিমু উত্তম পুরুষে লেখা হচ্ছে না। হিমু পাঠে অভ্যস্ত পাঠকদের সাময়িক সমস্যা হতে পারে, আমি দুঃখিত। কিছু করার নেই। 4র্থ অধ্যায়ের শুরুতেই পাত্রপাত্রে কে কোথায় কি করছে জানিয়ে দিই। কেয়া খেয়া, এরা দুজন কমল কুটিরে মহাসুখে আছে। বৃদ্ধ ধমকাধমকি করেও কিছু করতে পারছেন না। তাদের জন্য জামা জুতা কেনা হয়েছে। দুজনেই বারবিডল উপহার পেয়েছে। কেয়া তার বারবিডলের নাম দিয়েছে ফুরফুন, খেয়া তারটার নাম দিয়েছে কুনকুন। তাদের আলাদা রুম দেওয়া হয়েছে। এই রুমে তারা থাকছে না। বৃদ্ধ বৃদ্ধা শোবার ঘরে থাকছে। রাতে শোয়ার সময় এক পাশে বৃদ্ধি, অন্য পাশে বৃদ্ধা, মাঝখানে 2 কন্যা। বৃদ্ধ ঘন ঘন বলছেন, একই বিপদে পড়লাম, কিন্তু তিনি যে অত্যন্ত আনন্দে আছেন তা বোঝা যাচ্ছে।
বারবিডল তিনিই কিনে এনেছেন। মাঝে মাঝে এই দুবোন জিভ বের করে কেন বসে থাকে এটা নিয়ে বৃদ্ধ বৃদ্ধি চিন্তিত। এদেরকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরিকল্পনা তাদের আছে। বাচ্চা দুটি বৃদ্ধ বৃদ্ধার স্থবির জগতে কি আলোড়ন এনেছে তা বোঝানোর জন্য টেলিফোন কথাবার্তার কিছু অংশ দেওয়া হলো। বৃদ্ধা তার মেয়ের সঙ্গে কথা বলছেন। এই মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী। বেশিক্ষণ কথা বলতে পারবো না রে মা, কেয়ার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনে দিতে হবে। কেয়াকে? আমাদের সঙ্গে থাকে দুই বোন, কেয়া আর খেয়া। কি যে দুষ্ট! আমি তো কিছু বুঝতে পারছি না, এরা কারা? ওদের যন্ত্রণায় অস্থির হয়ে কাল বলেছি আমি তো ওদের সঙ্গে থাকবো না, জঙ্গলে চলে যাব। তারপর দুই বোন শুরু করলো কান্না। মা তুমি বাবাকে দাও তো, বাবার সঙ্গে কথা বলি। তোর বাবা খেয়াকে নিয়ে গেছে আইসক্রিম কিনতে। তোর বাবা আদর দিয়ে দুই বিচ্ছুকে মাথায় তুলেছে। কাল কি দেখলাম শোন, তোর বাবা ঘোড়া সেজেছে। দুই বোন ঘোড়ার পিঠে উঠে বসে আছে। আমাকে দেখে কেয়া বলল, নানু তুমি আসো, ঘোড়ায় উঠবে, 3 জনের জায়গা হবে। কি যে যন্ত্রণায় আছি। ওসি ধানমন্ডি নাজমুল হুদ, তাকে ধানমন্ডি থানা থেকে ক্লোজ করে তেজগাঁও থানায় ওপেন করা হয়েছে। আবার তাকে ধানমন্ডি থানায় ফিরিয়ে নেওয়া হবে বলে আপাতত কোনো ডিউটি দেওয়া হয়নি। তিনি থানায় হাজিরা দিয়ে তার শালা হিরণ্ময় কারিগরের কাছে গেছেন। হিরণ্ময় কারিগর একটা ডকুমেন্টারি বানাচ্ছেন। ডকুমেন্টারির নাম একজন গার্মেন্ট কর্মীর একদিন। গার্মেন্ট কর্মীর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা মিস রিনকি, যার সাম্প্রতিক ছবি প্রেম দে না দিলে থাপ্পড় খাবি সুপারহিট হয়েছে। মিস রিনকি নানান নখরা করছেন। হিরণ্ময় কারিগর নখরা সামলাতে পারছে না। সামাদ মিয়া রবীন্দ্রনাথ সেজে হিমুর মেসের ঘরে বসে আছে। হিমু মেসে নেই, তাতে কোনো সমস্যা হয়নি। হিমুর ঘরের দরজা সবসময় খোলা থাকে। তাকে নিয়ে যে খবরের কাগজে বিরাট হইচই হচ্ছে এটা সে জানে বলে আবারও রবীন্দ্রনাথ সাজা। এবারের সাজ আগের বারের চেয়েও ভালো হয়েছে। মেসের অনেকেই উকি মেরে তাকে দেখে যাচ্ছে। একজন এসে তার মেয়ের জন্য অটোগ্রাফ নিয়েছে। সামাদ ইংরেজিতে অটোগ্রাফ দিয়েছে। সেখানে লেখা বি হ্যাপি, 2টা পি এর জায়গায় 1টা পি। ইংরেজি বানানে সামাদ সামান্য দুর্বল। মেসের ম্যানেজার ভোর বাংলা নামের পত্রিকার সম্পাদককে জানিয়েছে যে রবীন্দ্রনাথকে নিয়ে এত হইচই তাদের কাগজে হয়েছে, তিনি বাংলা মেসে উপস্থিত আছেন। ভোর বাংলার সিনিয়র সাংবাদিক ফজলু মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছেন। তার সঙ্গে সিনিয়র ফটো সাংবাদিক ময়না ভাই আছেন। তারা মালিবাগের কাছে জ্যামে আটকা পড়েছেন। ভয়ঙ্কর জ্যাম। আজ সারাদিনে ছুটবে এরকম মনে হয় না। জনাব গফু, ইনি এখন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত ওসি। তিনি যে কাজে কর্মে আগের ওসির চেয়েও দক্ষ তা প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। হিমুর মেসের ঠিকানায় অভিযান চালাবার জন্য ফোর্স নিয়ে জিপে উঠে বসে আছেন। জিপ ছাড়ছে না, কারণ জনাব গফু র্যাবকেও খবর দিয়েছেন। তিনি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছেন পত্রিকার হেডলাইন, কথিত রবীন্দ্রনাথের ডান হাত হিমু গ্রেফতার। স্টাফ রিপোর্টার, পুলিশ র্যাবের যৌথ অভিযানে অবশেষে কথিত রবীন্দ্রনাথ নাটকের হোতা হিমু গ্রেফতার। অভিযানের নেতৃত্ব দিয়েছেন চৌকস পুলিশ অফিসার জনাব গফুর। হিমু মুখ খুলতে শুরু করেছে। সে ইতিমধ্যে অনেক রাঘব বলদের নাম বলেছে। পুলিশ সূত্রে জানা গেছে তারা হিমুকে 4 দিনের রিমান্ডে নিতে চায়। রিমান্ডে না নেওয়া হলে অনেক অজানা তথ্য অজানাই থেকে যাবে। চৌকস অফিসার হিমুকে গ্রেফতারের নাটকের যে রোমহর্ষক বর্ণনা দেন তা উনার জবানিতেই প্রত্রস্থ করা হলো, ইত্যাদি। হিমু নিখোঁজ। সে কোথায় আছে, কি করছে জানা যাচ্ছে না। মাঝে মাঝেই হিমু ডুব দেয়। মনে হয় এবারও ডুব দিয়েছে। আমরা হিমুর ভেসে ওঠার প্রতীক্ষায় আছি। ভোর বাংলা সিনিয়র সাংবাদিক জনাব ফজলু কিছুক্ষণ হলো সামাদের সঙ্গে কথাবার্তা শেষ করেছেন। এখন তিনি পুরোপুরি হতাশ। সামাদ মিয়া শখের বসে রবীন্দ্রনাথ সাজে। এই নিউজের কোনো ভ্যালু আছে? পাবলিক চায় এক্সাইটমেন্ট। একজন শখে রবীন্দ্রনাথ সাজে, এর মধ্যে এক্সাইটমেন্ট কোথায়? ফজলু বিরস মুখে বললেন, আপনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে টকশো করলেন কেন? আমি কিছু জানি না স্যার, ভুলে ঢুকছি, আর যাব না। যদি যাই তো মাটি খাই। ঘাউ বললেন কেন? মাঝে মধ্যে নিজের অজান্তেই বলি, আর বলবো না। আপনার চুলদারি সবই নকল? জি, তবে টাইট ফিটিং, টান দিয়া দেখেন। ফজলু দাড়ি টানাটানির কোনো আগ্রহ বোধ করলেন না। সংবাদের হেডলাইন কি দেবেন এই নিয়েই তার দুশ্চিন্তা। পর্বতের মুশিক প্রসব এই হেডলাইন হতে পারে, তাতে 1 সংখ্যাতেই শেষ। 2-3 সংখ্যা চালানোর মতো কিছু থাকবে না। প্রথম দিন একটু আভাস দিয়ে পরের 2 দিনে জাবনিক অপসারণ করা দরকার। পাবলিক একটু একটু করে জানাবে, পুরোটা জানবে না। রবীন্দ্রনাথের লাইন দিয়ে নিউজ হতে পারে, শিরোনাম হবে আজই হতে 100 বর্ষ পরে। 100 বর্ষ পরে সামাদ মিয়া নামের একজনের ইচ্ছা হলো রবীন্দ্রনাথ সাজবে। এই নিয়ে গল্প। প্রথম দিন রবীন্দ্রনাথ হিসেবে তার ছবি, দ্বিতীয় দিনে আসল সামাদের ছবি। শিরোনাম কে এই সামাদ? ফারুক বললেন, দাড়িগোফ খোলেন, আলখাল্লা খোলেন, নর্মাল ছবি তোলা হবে, লুঙ্গি গেঞ্জি। সামাদ দ্রুত আদেশ পালন করল। ময়না ভাই ছবি তুলতে তুলতে বললেন, স্যার
আপনি পোশাকটা পরেন, আপনার একটা ছবি তুলে দিই, রবীন্দ্রনাথ সাজলে আপনাকে কেমন লাগে দেখি। আরে না, এইসব ফাজলামের কি আর বয়স আছে? সামাদ বিনীত গলায় বলল, পরেন না স্যার, গরিবের একটা রিকোয়েস্ট। ময়না ভাই বললেন, সুন্দর করে তুলে দিই, বাঁধিয়ে বাড়িতে রাখবেন, ভাবি মজা পাবেন। তোমার ভাবি মজা পাবে কথাটা ঠিক বলেছ, যে কোনো ফালতু জিনিসেই সে মজা পায়। দেখি তারিখ অফ পড়াও, কুটকুট করবে না তো আবার। ফারুক রবীন্দ্রনাথ সেজে 3টা ছবি তুললেন। ঘরের ভেতরে আলো কম থাকায় বারান্দায় এলেন ছবি তুলতে। থিমেটিক ছবি, বারান্দায় রেলিংয়ে ঝুঁকে উদাস চোখে আকাশের মেঘমালা দেখতে দেখতে ছবি। ময়না ভাই একই সঙ্গে রবীন্দ্রনাথ এবং আকাশ ধরার চেষ্টা করছেন। এই সময় অফিসার গফুর র্যাব নিয়ে বারান্দায় ঢুকলেন। অত্যন্ত ক্ষিপ্রতায় কবিগুরুর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। তিনি ওয়াকিটকিতে তৎক্ষণাৎ ডিআইজি সাহেবকে জানালেন, কবিগুরু আন্ডার অ্যারেস্ট স্যার, ওভার। সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সিনিয়র ফটোগ্রাফার দুজনেই থানা হাজতে। ভয়ঙ্কর অপরাধী ছাড়া কাউকে থানা হাজতে হ্যান্ডকাফ পরিয়ে রাখার নিয়ম নেই, কিন্তু সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব ফারুককে অতিরিক্ত নিরাপত্তার কারণে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছে। হাত বন্ধ থাকায় তিনি মুখ থেকে নকল চুলদারি খুলতে পারেননি, আলখাল্লাও খুলতে পারেননি। তাকে ভয়ঙ্কর চিন্তিত এবং বিমর্ষ দেখা যাচ্ছে। সেই তুলনায় সিনিয়র ফটোগ্রাফার ময়না ভাইকে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। তিনি বেশ আয়েশ করেই সিগারেট টানছেন। ফারুক বললেন, হ্যান্ডকাফ খোলার ব্যবস্থা করুন, গলা চুলকাচ্ছে, চুলকাতে পারছি না। আমি কিভাবে হ্যান্ডকাফ খুলবো, চাবি তো আমার কাছে না। কোথায় চুলকাতে হবে ঠিকমতো বলুন, আমি চুলকিয়ে দিচ্ছি। গলা সামনের দিকে না পেছনের দিকে? আরেকটা কথা স্যার, বিপদে অস্থির হতে নেই, আপনি বেশি অস্থির। থানার সামনে ক্যামেরা হাতে বিভিন্ন চ্যানেলের লোকজন। এদের মধ্যে 2জন সাহেবও আছেন। তারা সিএনএন থেকে কভার করতে এসেছেন। তাদের কাউকেই হাজতিদের সঙ্গে দেখা করতে হচ্ছে না। তবে শোনা যাচ্ছে পুরো ঘটনা জানিয়ে একটা প্রেস ব্রিফিং করা হবে। ব্রিফিং করবেন ভারপ্রাপ্ত ওসি জনাব গফু। তিনি এখন বাথরুমে বসে আছেন। বাথরুমে নাপিত এসেছে, সেটাকে শেভ করে দিচ্ছে। সকালে তাড়াহুড়োর কারণে শেভ করা হয়নি। এতগুলো ক্যামেরার সামনে মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যাওয়া যায় না। দ্রুত শেভ করতে গিয়ে ঝামেলা হয়েছে। নাপিতের খুরের টানে গালের কোনো ভেইন কেটেছে, রক্ত পড়ছে। তুলা চেপেও রক্ত বন্ধ হচ্ছে না। নাপিত একটা পাকিস্তানি থাপ্পড় খেয়ে তবদাপ মেরে গেছে। প্রেস ব্রিফিং শুরু হয়েছে। গফু গালে তুলা চেপে ধরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। দেশি বিদেশি সাংবাদিক ভাই ও বোনেরা আমার, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কথিত রবীন্দ্রনাথ একটি মেজবাড়ির কক্ষে মিটিং করছে তার পরবর্তী কার্যক্রম ঠিক করার জন্য। কাল বিলম্ব না করে আমি থানার ফোর্স, 4 জন র্যাব ভাই এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 2টি কুকুর নিয়ে অকুস্থলে হানা দিই। গোপন সূত্রের খবর বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহে এইবার ভুল প্রমাণিত হয়নি। আমি সশব্দে বুটের এক ধাক্কায় দরজা ভেঙে ঘরে ঢুকে শিকারি হায়ানার মতো লাফ দিয়ে আসামির উপর পড়ি, তাকে চাপটে ধরি। ধস্তাধস্তিতে আমার যে গাল কেটে গেছে তা বুঝতেও পারিনি। ভারপ্রাপ্ত ওসি সাহেব গাল থেকে তুলা সরালেন। দর্শক সারি থেকে উফ একটা শব্দ উঠল। দর্শকদের মধ্যে নাপিত ছিল, সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একজন একটির বেশি প্রশ্ন করতে পারবেন না। বলুন আপনার কি প্রশ্ন? গ্রেফতারের পর কথিত রবীন্দ্রনাথ কি বলছেন? দুঃখের বিষয়ে তিনি কিছুই বলছেন না। কিছু জিজ্ঞেস করলে ভিড় করছেন। তিনি কে একাই ধরা পড়েছেন না সদল বলে ধরা পড়েছেন? আমরা তার একজন সহযোগীকে ধরতে সমর্থ হয়েছি। তার অন্য সহযোগী এক ফাঁকে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। এরা কি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কিত? আসামির লম্বা দাড়ি দেখে সেরকমই মনে হচ্ছে। দেশ জুড়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। আমরা শীঘ্রই এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারব। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আরও 3 জন কথিত রবীন্দ্রনাথকে গ্রেফতার করা হয়েছে। একজন সান্তাহা রেল স্টেশনের চাবি ক্রেতা, সে নিজেকে নির্দোষ দাবি করছে। তার চেহারাই এরকম। অন্যজনকে সীমান্ত অতিক্রমের সময় ধরা হয়। সে চাদরের নিচে লুকিয়ে ভারত থেকে ফেন্সিডি টানে। লম্বা চুলদারির কারণে তাকে সুফি মানুষের মতো লাগে বলে বিডিআর ধরে না। 3য় জন বলছেন তিনি কাহালুর ছাত্রলীগের সংস্কৃতি সম্পাদক। তার বয়স 61, তবে তিনি তার ছাত্রত্ব সম্পর্কে গ্যারান্টি দিচ্ছেন। তিনি তার দীর্ঘ জীবনে সবসময় কোনো না কোনো বিষয়ে অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি ন্যাশনাল হোমিওপ্যাথি কলেজের 1ম বর্ষের ছাত্র। এখন আমি আরেকটি প্রশ্ন নেব। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। এখন আপনারটা। এমন কি হতে পারে যে ছাত্রলীগকে জনগণের সামনে ছোট করার জন্য কেউ রবীন্দ্রনাথ সেজে ছাত্রলীগে ঢুকে পড়েছে? অবান্তর প্রশ্ন, জবাব দিব না। অবান্তর হবে কি জন্যে? পত্রপত্রিকায় দেখেছি অনেক শিবিরের ক্যাডার দাড়ি কামিয়ে ছাত্রলীগে ঢুকছে, নিয়মিত শেভ করছে। পলিটিক্যাল প্রশ্নের জবাব দিব না। আমরা সরকারি কর্মচারী, আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তবে ঘটনা সত্য হতে পারে। ভোর বাংলার সম্পাদক থানায় এসেছেন। তিনি 2টি বৈঠক করেছেন। প্রথম বৈঠক সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক খানের সঙ্গে।
তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হয়। সম্পাদক হতভম্ব, বিস্মিত, রাগান্বিত এবং হতাশাগ্রস্ত সবই একসঙ্গে। আপনি সাংবাদিকতার নামে এই কাজ করছেন, নিজেই রবীন্দ্রনাথ সেজে টকশোতে অংশ নিচ্ছেন, আবার নিজেই এই বিষয়ে রিপোর্ট করছেন, সাপ হয়ে দংশন করছেন, ওঝা হয়ে ছাড়ছেন। ছি ছি ছি। ঘটনা এরকম না। ঘটনা কিরকম? আপনি কি অস্বীকার করবেন যে আপনি রবীন্দ্রনাথ সাজেননি? এখনো তো দাড়ি গোঁফ লাগিয়ে বসে আছেন। আমি গুছিয়ে কথা বলতে পারছি না, সব আউলা লেগে যাচ্ছে। ময়না ভাই প্লিজ, ঘটনা কি হয়েছে বলুন। স্যার, ওনার কোনো দোষ নাই, আমি ক্যামেরা হাতে বলছি। মাতাল যেমন মদের বোতলে হাত দিয়ে মিথ্যা বলতে পারে না, ক্যামেরাম্যানরাও ক্যামেরায় হাত দিয়ে মিথ্যা বলতে পারে না। কথা বেচাবেন না, টু দ্য পয়েন্ট কথা বলুন। সব দোষ আসলে ভাবির। এখানে ভাবি এলো কোত্থেকে? ভাবিকে? ফারুক স্যারের স্ত্রী। ওনার অদ্ভুত স্বভাব, সব ফালতু জিনিসের ওনার আনন্দ। মেয়ে ছেলে এরকমই। কবি বলেছেন, স্ত্রী চরিত্রম দেবী না জনান্তি কুত্রাপি মনুষ্য। এর অর্থ, ভ্যার ভ্যার করছেন কেন? ভ্যার ভ্যার কখন করলাম? এই তো এখন করছেন। ইডিয়টের মতো ননস্টপ যা ইচ্ছা বলে যাচ্ছেন। আমাকে ইডিয়ট বলতেছেন? হ্যাঁ বলেছি, রাগ সামলাতে না পেরে বলেছি। সরি ফর দ্যাট। তোর চাকরি আর করব না। আমি টেকনিক্যাল পারসন, আমার চাকরির অভাব। তোর পত্রিকায় চাকরি না করলে কি হয়? হ্যাঁ, তুই তুই করছেন এবং অশালীন কথা বলছেন কেন? রাগ সামলাতে না পেরে তুই তুই করছি। সরি ফর দ্যাট। এই না তোর পত্রিকার ক্যামেরা। ক্যামেরা তো ভাঙা। ক্যামেরা পুলিশ আসার দিয়ে ভাঙছে, আমি ভাঙ্গিনি। সাহস থাকলে পুলিশের সাথে গিয়া দরবার কর। লেন্স ভাঙা ক্যামেরা হাতে সম্পাদক উঠে দাঁড়ালেন। দ্বিতীয় বৈঠক। স্থান ওসি সাহেবের কক্ষ। সম্পাদক, আপনার সম্পর্কে আমাদের কিছু তথ্য আছে, সেন্সিটিভ কিছু তথ্য। আপনি সাংবাদিক, আপনার কাছে তো তথ্য থাকবেই। আপনি রোগী হলে আপনার কাছে থাকতো তথ্য, বললেন গফুর। রসিকতার চেষ্টা করবেন না। আমি উম্মাদ পত্রিকার সম্পাদক না। আমার পত্রিকার নাম ভোর বাংলা। যা বলছি মন দিয়ে শুনুন। একটা পত্রিকার অনেক ক্ষমতা। পত্রিকা এমন এক রিপোর্ট করতে পারে যে এক রিপোর্টে আপনার চাকরি শেষ। রিপোর্টের কারণে আপনাকে জেলের ভাত খেতে হচ্ছে। কি রিপোর্ট? যেমন ধরুন, ভাসমান পতিতাদের কাছ থেকে আপনি নিয়মিত তাদের আয়ের একটা অংশ নিয়ে থাকেন। তাদের একজনের নাম সমিতা। তাকে প্রায়ই আপনার বিশেষ শারীরিক প্রয়োজনে সাড়া দিতে হয়। সমিতাকে? বললাম না, ভাসমান পতিতা। সমিতা পত্রিকায় বিশাল ইন্টারভিউ দিবে। সেই ইন্টারভিউ ছবি সহ ছাপা হবে। আপনারা পুলিশেরা যেমন ইচ্ছে মতো সাক্ষী হাজির করতে পারেন, আমরাও পারি ইচ্ছে মতো ইন্টারভিউর ব্যবস্থা করতে। নেপোলিয়ানের মতো জেনারেল পত্রিকার ভয়ে অস্থির থাকতেন। আপনি কেউ না, ডোবায় পুঁটি মাছ। পুঁটি মাছ আমি ধরবো না, ডোবা সেচে ফেলবো। আপনি শুকনা ডোবায় পানি খাবেন। আমাকে কি করতে হবে? রবীন্দ্রনাথ হিসেবে যাকে ধরেছেন তাকে ছেড়ে দিতে হবে। সে আমার পত্রিকার সিনিয়র স্টার রিপোর্টার, অত্যন্ত ভালো মানুষ। পাকে চক্রে রবীন্দ্রনাথ ছিঁড়েছে। এখন তাকে ছাড়া কিভাবে সম্ভব? আমি কনফারেন্স করে বলেছি যে কথিত রবীন্দ্রনাথ ধরা পড়েছে। সাংবাদিকরা ছবি তুলেছে, দাড়ি খোফ আলখাল্লা সহ ছবি উঠেছে। চেহারা কিছুই বোঝা যাবে না। ফারুকের সঙ্গে ময়না বলে যে বদটাকে ধরেছেন, ওকে দাড়ি গোফ বরিয়ে দিলেই হবে। বুঝতে পারছেন কি বলছি? কথা বলছেন না কেন? আপনি কি চান? একজন রিপোর্টার আপনার পেছনে লাগিয়ে দিই যাতে সে আপনার নারী নক্ষত্র বের করে নিয়ে আসতে পারে? আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে হাজতে পিটিয়ে মেরে ফেলে বলেছেন হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখন বলুন, ফারুক কি ছাড়া পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। আপনার মতো একটা মানুষের অনুরোধ আমি রাখবো না তা কি হয়? ময়না বলে যেটা আছে ওইটাকে একটু সাইজ করে দিবেন। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আগের অনুরোধ ছিল পত্রিকার পক্ষ থেকে। আপনার কি গল্প কবিতা লেখার বদভ্যাস আছে? জি না। গল্প কবিতা কিছু লেখা থাকলে পাঠিয়ে দিবেন, সাহিত্য পাতায় ছাপিয়ে দিব। ধানমন্ডি থানার ক্লোজ হওয়া ওসি নাজমুল হুদ অনেকদিন পর বিমলানন্দ উপভোগ করেছেন। চোর ডাকাতের পেছনে দৌড়াতে হচ্ছে না। গুরুত্বপূর্ণ মানুষজন টেলিফোনে গুরুত্বহীন বিষয়ে কথা বলছে না। মন্ত্রী মহোদয়ের পলিটিক্যাল এপিএসরাও হুমকি ধামকি করছে না। তিনি তার শ্যালক হিরণ্ময় কারিগরের কাজ দেখছেন। তার বসার জায়গা হয়েছে সুপারহিট নায়িকা মিস রিনকির কাছাকাছি। মাঝখানে দুটি ফাঁকা চেয়ার আছে। তিনি ইচ্ছা করলে একটা চেয়ার ডিঙিয়ে নায়িকার পাশে বসতে পারেন। যে কোনো কারণেই হোক তার সাহস হচ্ছে না। শোনা গেছে এই নায়িকা নানান নখরা করে। তাকে তেমন কোনো নখরা করতে দেখা যাচ্ছে না। নায়িকা একটু পরপর হ্যান্ডব্যাগ থেকে আয়না বের করে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকছে। এটা নিশ্চয়ই নখরার মধ্যে পড়ে না। নাজমুল হুদকে নাস্তা দেওয়া হয়েছে, ট্যাবলেট সাইজের সিঙ্গারা। নাজমুল হুদা অতি সুস্বাদু 6টা সিঙ্গারা খেয়ে ফেলেছেন। আরও খেতেন, চক্ষু লজ্জায় খেতে পারছেন না। নায়িকা মিস রিনকির সামনেও কাঁচামরিচ পেঁয়াজ সহ এক গাদা সিঙ্গারা দেওয়া হয়েছে। নায়িকা একটা সিঙ্গারা ভেঙে খানিকটা মুখে দিয়ে মুখ বিকৃত করেছেন। এরপর ওসি সাহেবের পক্ষে 2 হালি সিঙ্গারা খেয়ে ফেলা যায় না। কিছুক্ষণ আগে মিস রিনকির একটা শট হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে আসা চুরিওয়ালির কাছ থেকে কি সুন্দর করেই না চুরি কেনার অভিনয় করল। অসাধারণ।
মিস রিনকি এদিক ওদিক তাকিয়ে বলল, পানি খাবো। আশেপাশে কেউ নেই। ওসি সাহেব উঠে দাঁড়ালেন। কত বদমাইশকে নিজের হাতে চায়ের কাপ তুলে দিয়েছেন, আর ইনি সম্মানী মহিলা। অপূর্ব অভিনয়। মিস রিনকি পানির গ্লাস হাতে নিলেন, ছোট্ট চুমুক দিলেন, জিভ ভেজানোর মতো কয়েক ফোঁটা পানি মুখে নিলেন। অন্যদিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ। নায়ক নায়িকা ছাড়া অন্য কারো চোখের দিকে তাকিয়ে সে কথা বলে না। ওসি সাহেব বললেন, আপনার চুরি কেনার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। ও আচ্ছা, কেন মুগ্ধ হয়েছি বলবো যদি বিরক্ত না হন? অল্প কথায় বলি। মিস রিনকি হ্যাঁ না কিছুই বলল না। পানির গ্লাসে আরেকবার ছোট্ট চুমুক দিল। ওসি সাহেব বললেন, আপনি চুরিওলির সামনে বসলেন, হাত ভর্তি করে চুরি পড়লেন, অনেক দরাদরি করলেন, দরে বনল না, মন খারাপ করে সব চুরি ফেরত দিলেন। হাত থেকে চুরি বের করার সময় দুটো চুরি ভেঙে গেল। আপনি ভাঙা চুরির দাম দিয়ে চলে যাচ্ছিলেন, আবার ফিরে এসে ভাঙা চুরি দুটো নিয়ে চলে গেলেন। অসাধারণ, অসাধারণ। আমার হাতে অস্কার পুরস্কার থাকলে আজই একটা পেয়ে যেতেন। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? ওসি সাহেব বসলেন। রিনকি বলল, এখানে যা করেছি সব নিজে বুদ্ধি খাটিয়ে করেছি। ডিরেক্টর শুধু বলেছে আপনি হাতে চুরি পরবেন, দাম না বানায় হাত থেকে চুরি খুলে দিয়ে চলে যাবেন। বাড়তি কাজ অর্থাৎ চুরি ভেঙে যাওয়া, ভাঙা চুরি টাকা দেওয়া এবং ভাঙা চুরি নিতে আবার আসবো, আমি আমার চিন্তা থেকে করেছি। আবারও বলছি, অসাধারণ। আপনাকে ধন্যবাদ। আমার কপাল খারাপ, সব অগা মগা বগা ডিরেক্টরের হাতে পড়ি। এই ডিরেক্টর কেমন? হিরণ্ময় কারিগর। অগা মগা বগার মধ্যে কোন ক্লাসে পড়ে? সে সর্বনিম্ন পর্যায়ে, বগা শ্রেণীর। বগার চেয়েও খারাপ, ছাগা বলতে পারেন। ঠিকই বলেছেন, আসলেই ছগা। দুবারে এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েটে আটকে গেছে। সেদিন এক পত্রিকায় ছগার ইন্টারভিউ ছাপা হয়েছে। ছাগা বলছে সে অস্ট্রেলিয়া থেকে সিনেমাটোগ্রাফির উপর ডিগ্রি নিয়ে এসেছে। ডিগ্রি তো দূরের কথা, অস্ট্রেলিয়ার কোথায় তাই ছাগাটা জানে না। তাকে চিনেন? আমার ছোট শালক। সরি, না জেনে অনেক কিছু বলেছি। না জেনে কেন বলবেন? জেনে শুনেই বলেছেন। হাতি চেনে মাহুতকে, সাপ চেনে ওকপ্লাকে, নায়িকা চেনে ডিরেক্টরকে। আপনি খুব গুছিয়ে কথা বলেন। আপনি কি অভিনয় করেন? না, তবে আপনাকে দেখে অভিনয় করার ইচ্ছা হয়েছে। জানি পারবো না। চা খাবেন? চা দিতে বলবো? বলুন। এখন কোন শট হবে? বলতে পারছি না, ডিরেক্টর বলতে পারবেন। নাজমুল হুদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দৃশ্য নেওয়াকে যে শট বলে তাই জানতাম না। পুলিশের লোক তো, আমার কাছে শট মানে গুলি করা। আপনি পুলিশ ডিপার্টমেন্টে? জি, ধানমন্ডি থানার ওসি ছিলাম, এখন আমাকে ক্লোজ করা হয়েছে। আপনার ছেলে মেয়ে কি? বিয়ের দ্বিতীয় দিনে আমার স্ত্রী মারা যান, তারপর আর বিয়ে করিনি। একদিকে ভালোই হয়েছে, পুলিশের চাকরিতে ঘরে ফিরতে ফিরতে কোনোদিন রাত 2টা বাজে, কোনোদিন 3টা বাজে। রেহনুমা দ্বিতীয় দিনে মরে গিয়ে বেঁচে গেছে। আপনার স্ত্রী বিয়ের দ্বিতীয় দিনে মারা গেছেন শুনে খুব খারাপ লাগলো। আমার আসলে মনটা খারাপ হয়ে গেছে। দ্বিতীয় দিনে মারা গেছে এটা মন খারাপ করার মতো কোনো ঘটনা না। সে ফাঁস নিয়ে মারা গেছে। অন্য জায়গায় প্রণয় ছিল, জোর করে বিয়ে দিয়েছে। কাজেই বিয়ের শাড়ি ফ্যানের সঙ্গে লাগিয়ে ফাঁসিতে ঝুলে পড়েছে। ও গড। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে তারপরে আপনার যোগাযোগ আছে? কেন থাকবে না? রেহনুমা মারা গেছে, তার বাবা মা ভাই বোন এরা তো বেঁচে আছে। রেহনুমার ছোট ভাই ছোট বোন দুজনেই দুলাভাই বলতে পাগল। কিছু মনে করবেন না, আপনি কি ঘুষ খান? খাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু খাই না। সাহিত্যের ছাত্র ছিলাম, ঘুষ না খাওয়ার পেছনে এটা একটা কারণ। সাহিত্যের সঙ্গে অভাব যায়, ঘুষ যায় না। এই মাসের 13 তারিখ রাতে কি আপনার কাজ আছে? চাকরি থাকলে কাজ থাকবে, না থাকলে ফ্রি। কেন বলুন তো? 13 তারিখ আমার জন্মদিন। আমি সবসময় চেষ্টা করি জন্মদিনের রাতে 13 জন ভালো মানুষ আমার সঙ্গে ডিনার করবেন। আপনাকে আমি সিলেক্ট করলাম। আমার জন্মদিনে আপনার আমন্ত্রণ। আমি ভালো মানুষ? প্রাথমিকভাবে সেরকমই মনে হচ্ছে। জীবনে প্রথম কেউ আমাকে ভালো মানুষ বলল। যাই হোক, এখন বলুন, আপনাকে নিয়ে 13 নাকি বাদ দিয়ে 13? আমাকে নিয়েই 13। যীশু খ্রিস্টের লাস্ট সাপারের মতো? হ্যাঁ। 13 জনের মধ্যে কতজন জোগাড় হয়েছে? আমি তো আছি। আমাকে ছাড়া আর মাত্র 2 জন জোগাড় হয়েছে। একজন আপনি, অন্যজনকে আপনি চিনবেন না। তার প্রধান কাজ রাতে ঢাকা শহরে পথে পথে হাঁটা। তার ভালো নাম হিমালয়, ডাকনাম হিমু। অনেকদিন হয়ে গেল তার সঙ্গে আমার যোগাযোগ নেই। আপনি পুলিশের লোক, আপনি কি তাকে 13 তারিখের আগে খুঁজে বের করতে পারবেন? কি নাম বললেন? হিমু। নাজমুল হুদের কাছে নামটা পরিচিত মনে হচ্ছে। হিমু যে চোর ডাকাত কেউ না, এটা বোঝা যাচ্ছে। চোর ডাকাতের নাম তার মনে থাকে, ভালো মানুষের নাম মনে থাকে না। তিনি নিশ্চিত মিস রিনকির নাম তার মনে থাকবে না। তবে মিস রিনকিকে নিয়ে 2 লাইনের ছড়া বানালে নামটা মনে থাকবে।
ভালো মানুষের নাম তিনি এইভাবেই মনে রাখেন। আনন্দ ফিনকি, নায়িকা রিনকি। এই তো হয়েছে, রিনকি নাম তিনি আর ভুলবেন না। তিনি বিড়বিড় করে কয়েকবার ছড়াটা বললেন, যাতে কখনোই ভুলে না যান। বিড়বিড় করে কি বলছেন? কিছু না, কিছু না। তাকে অত্যন্ত লজ্জিত মনে হলো। আরেকটা ছড়া তার মাথায় এসেছে। রিনকির চোখ কালো, এই মেয়েটা ভালো। সকাল 10:05। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান কঙ্কন ভাই তালা খুলে গবেষণা কেন্দ্রে ঢুকলেন। মেঝেতে অনেকগুলি পত্রিকা পড়ে আছে। তিনি পত্রিকার সংখ্যা গুনলেন। তার ভুরু খানিকটা কুচকালো। মাত্র 4টা পত্রিকা। গবেষণা কেন্দ্র থেকে সব পত্রিকা অফিসে চিঠি গেছে, নিয়মিত সৌজন্য সংখ্যা পাঠানোর জন্য। গবেষণার জন্য পত্রিকা প্রয়োজন। সবাই পাঠাচ্ছে না, চিঠিতে কাজ হবে না। কিসলুকে পাঠাতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে কিসলুর আঙুলে ঘি আনতে হবে। কঙ্কন ভাইয়ের পত্রিকা পড়ার অভ্যাস নেই, তার কোনো কিছু পড়ারই অভ্যাস নেই। তারপর একটা পত্রিকা হাতে নিলেন, নাম ভোর বাংলা। পত্রিকার প্রধান খবর, রবীন্দ্র রহস্য ঘনীভূত। কঙ্কন ভাই আগের কোনো খবর পড়েননি, কাজেই রবীন্দ্র রহস্য বিষয়ে কিছুই জানেন না। রবীন্দ্রনাথ ঠাকুর ধরা পড়েছেন শুনে তিনি বিস্মিত হলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে গত মাসে কবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজ হয়েছে। 1 আইটেম, গরুর মাংসের তেহারি। এখন দেখা যাচ্ছে তিনি বেঁচে আছেন এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন একজন সম্মানিত মানুষকে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া গ্রেফতার করবে না? তাহলে কি বর্তমান সরকার রবীন্দ্র বিরোধী অবস্থান নিয়েছে? যদি নিয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রকেও অ্যাকশনে যেতে হবে। কবিগুরুর কুশপুত্তলিকা দাহ্যের ব্যবস্থা করতে হবে। কুশপুত্তলিকার অভাব নেই, 3টা বানানোই আছে। কঙ্কন ভাই মনোযোগ দিয়ে দ্বিতীয়বার খবরটা পড়ে মোটামুটি বিভ্রান্ত হয়ে গেলেন। একটা মেস থেকে রবীন্দ্রনাথকে গ্রেফতার করেছেন থানার ভারপ্রাপ্ত ওসি জনাব গফুর। যাকে গ্রেফতার করা হয়েছে তার উচ্চতা প্রায় 6 ফুট, গাত্রবর্ণ গৌর। সাংবাদিকরা তার ছবি তুলেছেন। কয়েক ঘন্টার ব্যবধানে রবীন্দ্রনাথ বদল হয়েছেন। দেখা গেছে হাজতে রবীন্দ্রনাথের উচ্চতা 3 ফুট, গাত্রবর্ণ ঘন কৃষ্ণ। ভারপ্রাপ্ত ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। রহস্য সমাধানের জন্য ব্যাপক তদন্তও শুরু হয়েছে। দেশপ্রেমিক নাগরিকদের কাছে আবেদন করা হচ্ছে রবীন্দ্র নাটকের মূল নায়ককে পুলিশে ধরিয়ে দিতে। মূল নায়কের নাম সামাদ মিয়া। সামাদ মিয়া সম্পর্কে যে কোনো তথ্য র্যাব বা থানাকে জানাতে অনুরোধ করা হচ্ছে। কঙ্কন ভাই খবর পড়ে কিছুক্ষণের জন্য তবদা মেরে রইলেন। দেশে এত কিছু ঘটে গেছে তিনি জানতেনই না। সামাদ মিয়া সম্পর্কে তথ্য তার কাছে আছে। এই বদমাইশ কাজী নজরুল ইসলাম সেজে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে এসেছিল, থাপ্পড় খেয়ে বিদায়ী হয়েছে। কঙ্কন ভাই সিগারেট ধরালেন। চা ছাড়া সিগারেট টেনে সুখ পাওয়া যায় না। হাসেম এখন আসেনি বলে চা খাওয়া যাচ্ছে না। গবেষণা কেন্দ্রে চা কফির ব্যবস্থা আছে। সিগারেট টানতে টানতে কঙ্কন ভাইয়ের মাথায় নতুন আইডিয়া চলে এলো। তিনি খানিকটা উত্তেজিতও বোধ করলেন। রবীন্দ্র ঝামেলা মিটে গেলেই এই আইডিয়া নিয়ে এগোতে হবে, দেরি করা যাবে না। কঙ্কন ভাই সিগারেট ধরালেন। চা ছাড়া সিগারেট টেনে সুখ পাওয়া যায় না। তার মোবাইল ফোন গত রাতে চুরি গেছে। মানুষ মোবাইল সেট পকেটে রাখে, কঙ্কনও রাখত। আইফোন কেনার পর পকেট রাখা বন্ধ করেছে। আইফোন হাতের মুঠোয় নিয়ে ঘোরার আনন্দই আলাদা। সবাই সারাক্ষণ দেখছে হাতের মুঠোয় কী জিনিস। মানুষকে দেখাতে গিয়েই এই দুর্ঘটনা। হাতের মুঠোর জিনিসটা খুব সহজেই ফসকে গেছে। এখন কঙ্কন ভাই খানিকটা স্বস্তি বোধ করছেন। মাথায় যে আইডিয়া এসেছে তার সফল বাস্তবায়ন হল একটা নতুন আইফোন কেনার পরও হাতে কিছু ক্যাশ টাকা থাকবে। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পাল্টায় নজরুল পাঠচক্র দেয়া। এখানে লোকজন আসবে, জাতীয় কবি রচনা পাঠ করবে, তার সম্পর্কে জানবে। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র নাম রাখার কিছু বিপদও আছে। সরকার বদল হলেই নাম বদল হবে। নতুন নাম জিয়া গবেষণা কেন্দ্র। বাড়ি ছাত্রদলের দখলে চলে যাবে। নজরুল পাঠচক্র এই চক্কর থাকবে না। নতুন নামকরণ উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হবে। আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলগুলোকে দাওয়াত দেওয়া হবে। এটা কঙ্কন ভাইয়ের অপ্রধান আইডিয়া। প্রধান আইডিয়া হচ্ছে যখন রান্নাবান্না শুরু হবে তখন একদল উচ্ছৃঙ্খল মানুষ হামলা করবে। অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে। কয়েকজন গুরুতর আহত হবে। এতে লাভ দুটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। ডেকোরেটরের কাছ থেকে রান্না করার হাঁড়ি পাতিল ভাড়া করলেই হবে। জখমও হবে ডেকোরেটরের লোকজন। এদের জখম হওয়ার সময়ও হয়ে গেছে। ফ্রি সার্ভিস দিতে চায় না, ঘাড়ে ধরে আদায় করতে হয়। দেশের প্রতি মায়া নেই, আছে টাকার ধান্দায় বদমাইশের দল। দ্বিতীয় লাভ হলো প্রচার। কঙ্কন ভাই কাঙালি ভোজ উপলক্ষে চাঁদা সংগ্রহ কিভাবে করা যায় তা ভাবতে লাগলেন। আশেপাশের বাড়িতে যেতে হবে। সঙ্গে থাকবে কিসলু। কিসলুর চেহারা দেখলেই বাড়িওয়ালার কলিজা পানি হয়ে যাবে। মুখ ফুটে চাঁদা চাওয়ার আগেই চাঁদা চলে আসবে।
চা নাস্তা চলে আসবে, অনেকের সঙ্গে টেলিফোনে কথা হবে, অতি ভদ্র অতি বিনয়ী নারী কণ্ঠে টেলিফোন জানবে। নারী কণ্ঠ বলবে, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে বলছি, আমি রিনা, কেমন আছেন, শুভ দুপুর। চাঁদা চাইতে হবে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নামে। নজরুল পাটচক্রের নামে চাঁদা চাইলে 2 টাকার ছেঁড়া নোটও পাওয়া যাবে না। টেলিফোনে যে নারী কণ্ঠ চাঁদা চাইবে সে কঙ্কন ভাইয়ের স্ত্রী, নাম সুমনা, মহিলা লীগের প্রচার সম্পাদিকা। সুমনা আদর্শ পত্নী, স্বামী সব কাজে সাহায্য করতে প্রস্তুত। সে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের একজন গবেষক। মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ের তার ভালো দক্ষতা আছে। গত মাসেই ত্রাণমন্ত্রীর কাছ থেকে 500 কম্বল, 300 সোয়েটার এবং 18 টিন অলিভ অয়েল নিয়ে এসেছে। সব গবেষণা কেন্দ্রে জমা আছে। কঙ্কন ভাইয়ের গভীর চিন্তামগ্ন অবস্থায় যিনি ঢুকলেন তার গায়ে হলুদ পাঞ্জাবি, পা খালি। তার নাম হিমু, ভালো নাম হিমালয়। তিনি কঙ্কন ভাইকে দেখে বিনয়ে গলে গিয়ে বললেন, কঙ্কন ভাই কেমন আছেন, শুভ দুপুর। আপনি কে? আমাকে একজন পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? তার নাম তো বলতে পারছি না, নিষেধ আছে। তিনি আপনার কাছে সামান্য চাঁদা চান, খুবই অল্প। হতভম্ব কঙ্কন ভাই অনেক কষ্টে নিজের হতভম্ব ভাব সামলালেন। তখন রাগ তাকে অভিভূত করল। তিনি রাগে তোতলাতে তোতলাতে বললেন, আমার কাছে চাঁদা চায়? এই বান্দির পুত্রা কে? হ্যাঁ কঙ্কন ভাই, আপনি ওনার বিষয়ে যে নোংরা কথা বলছেন সেটা আমি শুনিনি, মাঝে মাঝে আমি কানে কম শুনি। যাই হোক, আপনি 13 তারিখ রাত 8টার মধ্যে টাকার ব্যবস্থা করবেন। বেশি না, 13 লাখ। 13 তারিখের সঙ্গে মিল রেখে 13 লাখ। 10 তারিখ হলে বলতাম 10 লাখ, আপনার 3 লাখ টাকা বাঁচত। কিন্তু উনি ডেট দিয়েছেন 13 লাখ টাকা চাঁদা চায় আমার কাছে। আপনি কে? হেই, কি নাম? আমার নাম হিমু, অনেকে ডাকে হিমালয়। হিমালয় ঠান্ডা তো, কাজেই হিমালয়। আমি নিজেও ঠান্ডা। আবার কেউ কেউ তাকে হিমবাহ। হিমবাহ বুঝেন তো? পানের উপরে সামান্য বের হয়ে থাকে, সবটাই থাকে নিচে। আপনি আমার পানের উপরের অংশ দেখেছেন, নিচেরটা দেখেননি। তোমার পেটের ভুঁড়ি বের করতে আমার 1 মিনিট লাগবে। আমারে চিনো না। আপনাকে কেন চিনব না? আপনি কঙ্কন ভাইয়া। অন্যের বাড়ি দখল করে আসর জমিয়ে বসেছেন। আজ আপনি একা কেন? আপনার লোকজন কোথায়? মোবাইলে টেলিফোন করে লোকজন যে ডাকবেন তাও সম্ভব না। মোবাইল হারিয়ে ফেলেছেন, তাই না? আহারে, এমন দামি একটা সেট। তুই জানোস কেমনে? এই মোবাইলের খবর তুই কেমনে জানোস? শুরু করেছিলেন আপনি, তারপর তুমি, এখন তুই। আপনি দিয়ে শুরু করেছি, শেষ পর্যন্ত আপনি বলবো। ভদ্রতার খেলাফ হবে না। কষ্ট করে জানালা দিয়ে একটু বাইরে তাকাবেন, কাউকে কি দেখা যায়? ওনাকে চিনেন? ওনার নাম জগলু, আঙুল কাটা জগলু। উনি নিজের আঙুল কাটেন না, অন্যের আঙুল কাটেন, এজন্যই নাম আঙুল কাটা জগলু। কঙ্কন ভাই, আপনার এখানে চায়ের ব্যবস্থা আছে না? 1 কাপ চা খাওয়া যাবে? কঙ্কন কিছু বলল না, আর চোখে ঘড়ির দিকে তাকালো। কিফলুর আসার কথা, এখনো কেন আসছে না? জানালা দিয়ে কাউকে দেখাও যাচ্ছে না। ভাওতাবাজি হতে পারে। আঙুল কাটা জগলুকে কঙ্কন চিনে। আঙুল কাটা জগলু দিনে দুপুরে বের হয় না। তাছাড়া সে যতদূর জানে, আঙুল কাটা জগলু জেলে। তার কাছে মনে হচ্ছে পুরাটাই ভাওতাবাজি। দেশ চলছে ভাওতার উপরে। কঙ্কন ভাই, চায়ের কথা বলেছিলাম। চা বানানোর লোক নাই। অপেক্ষা করি আপনার লোকজন আসুক, চা খাই। আমি আপনার এখান থেকে চা না খেয়ে চলে যাব, এটা কেমন কথা? আপনার একটা ইজ্জত আছে না? সাহস থাকলে বসে থাক। সাহসের আমার অভাব নেই, সাহসের অভাব আপনার। আমি চায়ের জন্য অপেক্ষা করবো, আসুক আপনার লোকজন। শুনেছি আপনার এখানে ক্যারাম খেলা হয়, একদিন ক্যারামও খেলব। কঙ্কনের ঠোঁটের কোনায় এই প্রথম সামান্য হাসির আভাস দেখা গেল, কারণ কিফলু আসছে। দরজা দিয়ে তাকে দেখা যাচ্ছে। কিফলুর সঙ্গে হাসেমও আছে। কঙ্কন বলল, তুই বস, তোরে আমি চা খিলাবো। একজন মুখ হাঁ করায় ধরে রাখবে, অন্যজন মুখে গরম চা ঢালবে। যতও পারিস খাবি। ধন্যবাদ। চা মুখে ঢেলে দিবে, আমাকে কিছু করতে হবে না, এই জন্য শুক্রিয়া। কঙ্কন ভাই, আপনি মহান। কথাবার্তার এই পর্যায়ে কিফলু ঢুকল, তার পেছনে পেছনে হাসেম। কিফলু ভূত দেখার মতো চমকে উঠে বলল, হিমু ভাই, আপনি এখানে? কি আশ্চর্য, আমাকে চিনছেন? না, আমি কিফলু, আপনার জন্য জানে বাঁচলাম। ওই রাতে আপনি না থাকলে জানে মরতাম। ওরে বাপরে, কি বিপদ যে গেছে। আপনার এখানে দেখবো চিন্তাই করি নাই। যে রাতে আপনারা প্রথম দেখি, আমি কিন্তু আপনারা মানুষ ভাবি নাই, ভাবছি ফেরেস্তা। কিছু মনে নিয়েন না হিমু ভাই, আপনারা কদম বসি করবো। দ্রুত 1 কাপ চা খাওয়া তো কিফলু। চা 1 কাপ কি জন্য খাবেন? চা খাবেন 1000 কাপ। কঙ্কন ভেবাচাকা খেয়ে গেছে। সে তার এক জীবন অনেক বিস্ময়কর ঘটনা দেখেছে, এরকম দেখেনি।
তার শরীর ঝিমঝিম করছে, সিগারেট ধরাতে ইচ্ছা করছে। বিচিত্র কারণে সিগারেট ধরাতে ভয় লাগছে। কিসলু লোকটাকে কদমবুসি করেছে এটা না হয় মানা গেল, তার দেখা দেখি হাসেমও কদমবুসি করে হাত কচলাচ্ছে, এর অর্থ কি? কিসলু 2 কাপ চা বানাবে, বাইরে আঙুল কাটা জগলু আছে, ওনাকে 1 কাপ চা দিবে। আঙুল কাটা জগলুর কাছে না জেলে আছে? জেলে নকল জগলু, আসলটাই বাইরে। তুমি চা নিয়ে যাও, দেখলেই চিনবে। আমি দোতলায় যাচ্ছি, কঙ্কন ভাইকে দোতলায় পাঠাও, তার সঙ্গে আমার প্রাইভেট কিছু কথা আছে। হিমু এবং কঙ্কন ভাই মুখোমুখি বসা। হিমুর হাতে চায়ের কাপ, কঙ্কন ভাইয়ের হাতে পানির গ্লাস, গ্লাসে কয়েক টুকরা বরফ। পানিতকে ভোদকা নামক ওষুধ খানিকটা দেওয়া হয়েছে। এই ওষুধ ভয় কমাতে সাহায্য করে। ওষুধের 2টা বোতল কঙ্কন ভাইয়ের প্রাইভেট আলমারিতে সব সময় থাকে। ভয় পেয়েছেন? কঙ্কন জবাব দিল না। হিমু আবারও বলল, আমাকে শুধু শুধু ভয় পাচ্ছেন, আমি নির্বিষ। 13 লাখ টাকা চাঁদার কথা যে বলেছি সেটাও ভুয়া, আপনাকে চাঁদা জোগাড় করতে হবে না। কঙ্কন ভাইয়ের ফ্যাকাশে মুখে কিছু রক্ত চলাচল শুরু হয়েছে, ফ্যাকাশে ভাব কিছুটা দূর হয়েছে। তিনি ঘন ঘন গ্লাসে কয়েকটা চুমুক দিলেন। চাঁদা না দিলেও 13 তারিখেই বাড়িটা ছেড়ে দেবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা অন্য কোথাও করবেন। ভালো কথা, আপনি ছাত্রলীগ করেন। বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হলেন তখন কিন্তু আপনার ছাত্রলীগ 2 শব্দ করে নেই, মিটিং মিছিল দূরের কথা। সেই সময়ের ছাত্রলীগ কী করছে তার দায়িত্ব তো আমাদের না। আচ্ছা, এই সময় ছাত্রলীগের কথাই হোক, তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধুর কন্যাকে অ্যারেস্ট করে জেল ঢোকানো হলো, তখন কিন্তু আপনার এই 2 শব্দ করেননি। মিটিং না, মিছিল না, আজ অন্যের বাড়ি দখল করে গবেষণা কেন্দ্র খুলে বসেছেন। ওষুধে কাজ দিয়েছে, হারানো সাহস ফিরে আসছে। কঙ্কন খাখারি দিয়ে গলা পরিষ্কার করে বলল, আপনি কি ভাবছেন এত সহজে পার পেয়ে যাবেন? না না, আমি আর সহ্য যদি না নেই, আমার নাম কঙ্কন না, আমার স্ত্রীর নাম সুমনা না। হিমু নামের মানুষটা হাসছে। এই লোকটা হাসছে কেন? তার হাসির কি আছে? হাসির শব্দ শুনে কঙ্কনের আবার ভয় লাগতে শুরু করছে। কঙ্কন বড় করে গ্লাসে চুমুক দিল। যে অন্যকে ভয় দেখায় সে নিজে সবসময় ভয়ের মধ্যে থাকে। ভয় আপনার কলিজা শুকিয়ে গেছে। ভয়ের প্রধান কারণ হলো আপনি আমাকে বুঝতে পারছেন না। মানুষ ভূত প্রেত বুঝে না বলে ভূত প্রেত ভয় পায়, মৃত্যুকে বুঝতে পারে না বলে মৃত্যু ভয় পায়। আপনি আমাকে এই কারণেই ভয় পাচ্ছেন। আমি এখন চলে যাব ভাই, ভয়টা দূর করেন। কাউকে ভয় দেখাতে আমার ভালো লাগে না, এরপর কেন যে মাঝে মাঝে ভয় দেখাই। এই বাড়ি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের জন্য সামাদ দান করছে, আমার কাছে দলিল আছে, আমার নামে দলিল। আপনি আবার সামাদের নামে দলিল করে দিবেন। সামাদ বেচারার নিজের বাড়ি থাকতে ফুটপাতে ঘুমায়, সেইটা আমার দেখার বিষয় না। বাড়ি লিখে দেওয়ার সময় মনে ছিল না? ভাই আমি যাচ্ছি, সুমনা ভাবিকে আমার সালাম দিবেন। হিমুকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে গেলেও কিসলু গলা নামিয়ে বলল, আপনি বললেন আঙুল কাটা জগলুর কথা, আমি চানিয়া দেখি কেউ নাই, তখনই বুঝলাম ঘটনা আছে। হিমু ভাই, ঘটনা কি? আঙুল কাটা জগলু কি ছিল? না। তার কথা কি জন্য বলছেন? কঙ্কনকে ভয় দেখানোর জন্য। কঙ্কন ভাই ভয় খাওয়ার জিনিস না, তাই আপনারে বিরাট ভয় পাইছে। অবশ্য আপনারা তো ভয় পাইতেই হবে। কিসলু যাই, চলেন একটা চায়ের দোকানে বসি, আপনার সঙ্গে 1 কাপ চা খাই, আপনার মুখ থেকে 2টা ভালো কথা শুনি, চারদিকে মন্দ কথা শুনি, দুষ্ট কথা শুনি, 2টা ভালো কথা শুনতে তো মন চায়। রাস্তার পাশে চায়ের দোকানের সামনে বেঞ্চি পাতা, হিমু এবং কিসলু বসেছে। হিমু হাসিতে হাসতে বলল, ভালো কথা শোনার জন্য প্রস্তুত? জি হিমু ভাই। একজন সাধুর গল্প শোনো। সাধুর নাম ঋষি কাশ্যপ। তার কাছে ভয়ঙ্কর এক খুনি এসেছে। সে সাধুর কাছে দীক্ষা নিতে চায়। সাধু বললেন, তুমি অতি ভয়ঙ্কর মানুষ, তারপরেও তোমাকে আমি দীক্ষা দিব, একটা শর্ত আছে। আজ সন্ধ্যার মধ্যে তোমাকে যে কোনো একটা ভালো কাজ করতে হবে। কিরকম ভালো কাজ সাধুজি? যে কোনো একটা ভালো কাজ, যত তুচ্ছই হোক, ভালো কাজ হলেই হবে। একটা ভালো কাজ করে আমার কাছে আসবে, আমি তোমাকে দীক্ষা দিব। ভয়ঙ্কর মানুষ ভালো কাজের সন্ধানে বের হলো। একটা কুকুরের সঙ্গে তার দেখা। কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, কারণ তার একটা ঠ্যাং নেই, পিঠে ঘা। ভয়ঙ্কর মানুষটার মনে হলো কুকুরটা কষ্ট পাচ্ছে, তার কষ্ট লাঘব হওয়া দরকার। সে থান ইট দিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে সাধুর কাছে উপস্থিত হয়ে ভালো কাজটা কি করেছে তা বলল, বিস্তারিত বলল। সে ভালো কাজ করতে পারায় আনন্দিত। সাধুজি বললেন, হ্যাঁ ঠিক আছে, স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। কিন্তু এইটা কি করে সম্ভব? ওই লোক তো ভয়ঙ্কর মন্দ কাজ করছে, ভালো কাজ তো করে নাই।
যে ভালো কাজ করতে পারে তার দীক্ষার প্রয়োজন নেই, যে ভালো কাজ করতে পারে না তারই দীক্ষার প্রয়োজন। জটিল গল্প শুনলাম। এই গল্প আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। বাবা প্রায়ই আমাকে শিক্ষামূলক জটিল জটিল গল্প বলতেন। ভালো কাজ বা সৎকর্ম নিয়ে বাবার একটা থিওরি আছে। থিওরিটা সত্য, শুনবে? শুনবো। যে কোনো মানুষ যদি প্রতিদিন একটি করে ভালো কাজ 7 দিন করে সে মহাপুরুষের পর্যায়ে উঠে যাবে। এরপর সে যাই বলবে তাই সত্য হবে। বলেন কি? চেষ্টা করে দেখবে? প্রতিদিন একটা ভালো কাজ করা কিন্তু বেশ কঠিন। অবশ্যই চেষ্টা করে দেখব। এখনই একটা ভালো কাজ করব। ওই দেখেন হিমু ভাই, একটা বুড়া মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে, গাড়ির কারণে পার হইতে পারতেছে না। তাকে যদি রাস্তা পার করায় দেয়, কাজটা কি ভালো কাজ হবে? অবশ্যই হবে কিসলু। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ছুটে গেল রাস্তায়, দুহাত তুলে গাড়ি থামালো, বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করলো। বৃদ্ধ বলল, আব্বাজি আপনার নাম? আমার নাম কিসলু। 8 ঘন্টার উপরে চেষ্টা করতেছিলাম, রাস্তা পার হইতে পারিনি। আপনি পার করেছেন। আজ মাগরিবের ওয়াক্তে আপনার জন্য দোয়া করব বলে আপনার নাম জানতে চেয়েছি। কিসলুর চোখে পানি এসে গেল। সে বের হলো দ্বিতীয় ভালো কাজের সন্ধানে। একটা ভালো কাজ করে সে তৃপ্তি পাচ্ছে না। হিমুর বাবা ভালো কাজ বিষয়ে হিমুকে লিখিত উপদেশ দিয়ে গেছেন। তিনি লিখেছেন, বাবা হিমালয়, ভালো কর্ম বা সৎকর্ম করার তোমার প্রয়োজন নেই। সৎকর্ম নেশার মতো। একটি সৎকর্ম করলে আরেকটি করতে ইচ্ছা করবে। সৎকর্মের নেশা তৈরি হবে। যে কোনো নেশাই মানুষের জন্য ক্ষতিকর। নেশা হলো নেশা। ভালো নেশা, বন্ধু নেশা বলে কিছুই নেই। তুমি সেই সৎকর্ম করবে যা অন্যরা করতে পারছে না, অন্যদের করার ক্ষমতা নেই। সৎকর্ম যেমন নেশা তৈরি করে, অসৎকর্মও করে। এখন কি বুঝতে পারছি সৎকর্ম অসৎকর্ম একই মুদ্রার 2 পিঠ? কিসলু সন্ধ্যা মেলাবার আগেই 4টি সৎকর্ম করে ফেলল। সৎকর্ম এবং তার ফলাফল নিম্নরূপ: 1. বৃদ্ধকে রাস্তা পার করানো। বৃদ্ধ তার নাম জানতে চেয়েছে এবং বলেছে মাগরিবের নামাজে তার জন্য দোয়া করবে। 2. একজন টোকাইকে পাউরুটি এবং কলা কিনে দেওয়া। টোকাই পাউরুটি কলা হাতে নিয়েই দৌড় দিয়েছে, তার আচরণ রহস্যময়। 3. এক মহিলা মালিবাগ যাবে, রিক্সা পাচ্ছিল না। কোনো রিক্সায় মালিবাগ যাবে না, তার জন্য রিক্সার ব্যবস্থা করে দেওয়া। এই মহিলার আচরণও টোকাইয়ের মতো। সে গম্ভীর মুখে রিক্সায় উঠেছে, কিসলুর দিকে ফিরেও তাকায়নি, যেন রিক্সা এনে দেওয়া কিসলুর দায়িত্ব। 4. একজন ট্রাফিক পুলিশকে 1 বোতল পানি কিনে দেয়া। পানির বোতল পেয়ে ট্রাফিক পুলিশ হতভম্ব হয়ে তাকিয়েছিল। তার চোখে প্রায় পানি আসার উপক্রম। ট্রাফিক পুলিশ বলল, ভাই আপনি আমাকে পানির বোতল দিলেন কি জন্যে? কিসলু বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি আপনি রোদে দৌড়াদৌড়ি করছেন। আপনাকে দেখে মনে হলো আপনার পানির তৃষ্ণা পেয়েছে, ডিউটি ছেড়ে যেতে পারছেন না। ভাই আপনি হাতটা বাড়ান, আপনার হাতটা একটু ধরব। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন ভালো কাজ না করলেও চলে। ভালো কাজ সন্ধ্যা পর্যন্ত করার কথা। তারপরও কিসলুর মাথায় ঘুরতে লাগলো আর কি করা যায়। সে রীতিমতো অস্থির। অফিসার গফুরকে ধানমন্ডি থানা থেকে ক্লোজ করে খাগড়াছড়ি থানায় ওপেন করা হয়েছে। তিনি সেখানে ভালো আছেন। থানা কম্পাউন্ডের পিছনে অনেকখানি জায়গা। তিনি সেখানে সবজি চাষ শুরু করেছেন। পাহাড়ি বেগুন লাগিয়েছেন। থানায় কাজকর্ম নেই। পাহাড়িয়া ঘুষ দেওয়া শিখতে পারেনি বলে থানায় আসে না। মামলা মোকদ্দমাও নেই। ঝামেলা নিজেরা মিটিয়ে ফেলে। কাজেই অফিসার গফুর সবজি চাষে মন দিয়েছেন। রাতে জঙ্গল দেখেন। হাতির ভয়ে সারা রাত তাকে জেগে থাকতে হয়। প্রায় বন্য হাতির পাল বের হয়। এদের ঝোঁকটা কোনো এক দুর্বোধ্য কারণে থানার দিকে। একটা পুরো রাত তাকে থানা কম্পাউন্ডের বিশাল শিরিষ গাছে উঠে কাটাতে হয়েছে। সেই রাতে হাতির পাল আরেকটু হলে থানায় ঢুকে যেত। শিরিষ গাছে দ্রুত ওঠার জন্য তিনি অর্ডার দিয়ে একটা মই বানিয়েছেন। মই গাছের সঙ্গে সেট করা হয়েছে। নাজমুল হুদকে পুরনো জায়গায় এনে ওপেন করা হয়েছে। রবীন্দ্র সমস্যার পূর্ণ সমাধানের জন্য তাকে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 7 দিনে সমাধান না হলে তাকেও খাগড়াছড়ি যেতে হবে। 13 তারিখ 7 দিন শেষ হবে। তবে খাগড়াছড়ি নিয়ে তিনি চিন্তিত না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে দেবেন। তার মধ্যে অভিনয়ে প্রবল আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। তিনি আজিজ সুপার মার্কেট থেকে একটা বই কিনেছেন। বইয়ের নাম অভিনয় কলা। বইয়ে অভিনয় বিষয়ে অনেক টিপস দেয়া আছে। চোখের এবং মুখের এক্সারসাইজ দেয়া আছে। আয়নার সামনে এইসব এক্সারসাইজ তিনি নিয়মিত করছেন। গলা স্বর উন্নত করার জন্য হারমোনিয়াম কিনে সারে গামা পাধানিসা করছেন। আবৃত্তি ক্লাসে ভর্তি হয়ে বৃদ্ধ আবৃত্তিও করছেন। রাতে তার ঘুম ভালো হচ্ছে না। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছেন। সব স্বপ্নই অভিনয় বিষয়ক এবং প্রতিটি স্বপ্নে মিস রিনকি থাকছেন। শুধু থাকছেন তাহা না, তার স্ত্রী হিসেবে অভিনয়ও করছেন। গত রাতে স্বপ্নে তিনি এবং মিস রিনকি একটি স্কুলের সামনে দাঁড়ানো। দুজনেই ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন। স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে তাদের শিশুকন্যা স্কুলে।
তারা শিশুকন্যাকে নিতে এসেছেন। স্বপ্নে শিশুকন্যার নাম জানা যায়নি। ওসি সাহেব তার খাস কামরায়। আজ তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। মেজাজ খারাপের প্রধান এবং একমাত্র কারণও মিস রিনকি। পত্রিকায় তাকে নিয়ে একটা খবর বের হয়েছে। তিনি নাকি চিত্রজগতের সুপারহিরো গালিব খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। প্রতিবেদক দাবি করছেন তার কাছে কাবিননামার ফটোকপি আছে। প্রয়োজনে তিনি তা প্রকাশ করবেন। মিস রিনকি এবং গালিব খানের ছবিও ছাপা হয়েছে। ছবিতে দুজন দুজনের দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে আছেন। ওসি সাহেবের ইচ্ছা করছে ভয়ঙ্কর কিছু করতে, যাতে এক কথায় তার নিজের চাকরি চলে যায়। খাকি পোশাক পরে বসে থাকতে আর ভালো লাগছে না। ভয়ঙ্কর কি করবেন তাও মাথায় আসছে না। আপাতত বল পয়েন্টের খোঁচায় গালিব খানের দুটো চোখ ফুটা করে দিয়েছেন। অন্ধ গালিব খানকে ভয়ঙ্কর দেখাচ্ছে। নাজমুল হুদের এমন মানসিক অবস্থায় থানায় ঢুকল কঙ্কন ভাই। সে এসেছে সচেতন নাগরিক হিসাবে সামাদ মিয়া বিষয়ে তথ্য দিতে এবং হিমুকে নিয়ে একটা ডায়েরি করিয়ে রাখতে। ডায়েরিতে লেখা হবে হিমু তাকে জীবননাশের হুমকি দিয়েছে। ওসি সাহেব, আমার নাম কঙ্কন, আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক। ভালো আছেন? এই বলে কঙ্কন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। ওসি সাহেবও বলে ঝিম মেরে রইলেন, হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেন না। কঙ্কনের কথা ঝিমঝিম করছে, মাথাও ঝিমঝিম করছে। সে হাত বাড়িয়ে আছে, ওসি সাহেব হাত বাড়াচ্ছেন না। এই কি ভয়ঙ্কর অপমান! এত বড় অপমানের ভেতর দিয়ে তাকে একবার শুধু যেতে হয়েছিল। সে গিয়েছিল ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাকে 1 ঘন্টা বসিয়ে রাখার পর মন্ত্রীর পিএস বলল দেখা হবে না। কঙ্কন বলল, আপনি কি ওনাকে আমার কার্ড দিয়েছেন? দিয়েছিলাম। মন্ত্রী মহোদয় বলেছেন দেখা হবে না। কঙ্কন সেই অপমানের শোধ ভালোভাবে নিয়েছিল। 1 পয়সা দামের ওসির অপমানের শোধ সে কীভাবে নিবে তাই এখন ভাবছে। কঙ্কন হাসি মুখে বলল, আপনি বোধহয় লক্ষ্য করেননি আমি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছি। ওসি সাহেব এবারও বললেন, ও। এবারও তাকে হাত বাড়াতে দেখা গেল না। তিনি রিভলভিং চেয়ার একটা চক্কর দিলেন। হাতের বল পয়েন্ট দিয়ে গালিব খানের নাম কেটে লিখলেন গাধা খান। কঙ্কন গম্ভীর মুখে বসল। হাত গুটিয়ে নেওয়া ছাড়া তার আর কিছু করার নেই। ঘরে ওসি ছাড়া আর কেউ নেই বলে তার অপমান কারো চোখে পড়ল না। মানি ব্যক্তির মান আল্লাহ রক্ষা করেন, কথাটা ভুল না। আপনাকে আগে একবার বলেছি মনে হয়, মিস করেছেন। আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক। তাহলে বলেন দেখি, বঙ্গবন্ধু পাঞ্জাবির নিচে গেঞ্জি পরতেন নাকি পরতেন না? ঝটপট জবাব চাই। এইটা আমাদের গবেষণার বিষয় না ওসি সাহেব। আমার নাম কঙ্কন। নামটা আপনার পরিচিত থাকার কথা। আমি ছাত্রলীগের পাইছি তোরে। আর কি বললেন? বললাম পাইছি তোরে। তুই আমাদের বাড়ি দখল করে গবেষণা কেন্দ্র খুলেছিস, ঠিক ধরেছি না? আজ তোকে পাকিস্তানি ডলার দেওয়া হবে। পাকিস্তানি ডলার জানিস? উপরের চামড়া থাকবে টাইট, ভিতরের হাড্ডি গুঁড়া, একেবারে ট্যালকম পাউডার। আপনি বোধহয় জানেন না, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করতে পারি। কর ট্রান্সফার। তার চেয়ে ভালো হয় চাকরি খেয়ে ফেল। বান্দরের বাচ্চা বান্দর, তুই একটা খান্দর। খান্দর কি জানোস? হ্যাঁ, বান্দরের থেকে 1টা লেজ আর খান্দরের থেকে 2টা লেজ। তোর প্যান্টের ভিতরে আছে 2টা লেজ। পাছায় হাত দিয়া দেখ। আপনার টেলিফোন কি ব্যবহার করতে পারি? স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কল করব। কোনো সমস্যা নেই, কল কর। আইজি স্যারকে কর, প্রধানমন্ত্রীর পিএস রে কর, যত ইচ্ছা টেলিফোন করতে থাক। টেলিফোন করার আগে মাথার একটু সামনে আগায় আন, তোর কানটা একটুখানি টাইনা দেই। কি বললেন? বললাম মাথাটা একটু সামনে আন, তোর কান মলে দিব। বান্দরের বাচ্চা খান্দর, ইউ আর আ ম্যাড পারসন। নাজমুল হুদ আনন্দিত ভঙ্গিতে মাথা নাড়লেন। বেল টিপে কনস্টেবলকে ডেকে বললেন, এই খান্দরটারে কান ধরে হাজতে নিয়ে ঢুকাও। কঙ্কন কল্পনাও করেনি সত্যি সত্যি এই কাজ করা হবে। 1 পয়সা দামের কনস্টেবল তাকে কান ধরে হাজতে ঢোকাবে। হাজতের দেয়ালে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে মোবাইল ফোন নেই যে সে কারোর সঙ্গে যোগাযোগ করবে। তার গা ঝিমঝিম করছে। বারবার মনে হচ্ছে এইসব কিছুই ঘটেনি। সে দুঃস্বপ্ন দেখছে। ঘুম ভাঙলেই দেখবে সে সুমনার পাশে শুয়ে আছে। তার পায়ের ওপর সুমনার গাবদা পা। ওসি সাহেব মিস রিনকির খবর আরেকবার পড়লেন। তার মেজাজ আরও খানিকটা খারাপ হলো। তিনি গাধা নাম কেটে লিখলেন খান্দর খান। এতে তার মন খানিকটা শান্ত হলো। ক্ষয়ের অনুপ্রাসটা ভালো লাগছে। এই সময় থানায় ঢুকলো কেয়া খেয়ার বাবা আফতাব। সে ভয়ে ভয়ে বলল, স্যার, আমার মেয়ে 2টার সংবাদ দিতে এসেছি। ওদের নাম। হাজতে ঢুকে যাও, দেরি করবা না। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে হাজতে ঢুকবা। আপনি কি বললেন বুঝলাম না স্যার। কোথায় ঢুকে যাব? হাজতে ঢুকে যাবে, আর কোথায়? আমার মেয়েরা কি আপনাকে উল্টাপাল্টা কিছু বলেছে? ওদের কথা বিশ্বাস করার কিছু নেই।
ঘাউ। হ্যাঁ, বিকট ঘাউ সে আশা করেনি। ওসি সাহেব সামাদের কাছে ঘাউ শুনেছিলেন, তার মস্তিষ্ক ঘাউ জমা করে রেখে দিয়েছিল, সময় বুঝে বের করেছে। আফতাব বিড়বিড় করে বলল, স্যার আমি নিরপরাধ, ঘাউ ঘাউ। সেকেন্ড অফিসার এবং দুজন কনস্টেবল ছুটে এলো। আফতাব বলল, জবেদার নিজে ফাঁসিতে ঝুলেছে, আমি নামাতে গেছি, মেয়েরা এটা বুঝে নাই, তারা ভেবেছে আমি ফাঁসিতে ঝুলে আছি। কে আখে আর মা, সে ফাঁসিতে ঝুলল কেন, তার সমস্যা কি? জানি না স্যার, কি সমস্যা? তোর কি সমস্যা? আফতাব চুপ করে আছে, তার কলিজা শুকিয়ে আসছে। 3 বছর আগের ঘটনা সবাই ভুলে বসে আছে, আজ হঠাৎ কি হয়ে গেল? পুলিশ ইনভেস্টিগেশন হয় নাই? ও হয়েছিল, পুলিশ রিপোর্ট দিয়েছিল আত্মহত্যা। পুলিশকে কত টাকা দিয়েছিলি? 3,24,000, ভিটামাটি সব গেছে। ম্যাজিস্ট্রেট খবর দিয়ে আনাচ্ছি, ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিবি, যা ঘটেছে সব খুলে বলবি। স্যার আমার ফাঁসি হয়ে যাবে, বাচ্চাগুলোকে কে দেখবে? আমি দেখব। সেকেন্ড অফিসার, হ্যান্ডকাফ পরায় চেয়ারের সাথে আটকে দাও। ম্যাজিস্ট্রেটকে খবর দাও, বদমাইশটা জবানবন্দি দিবে। এই দিবি না? জি স্যার দিব। যে ওসিকে ঘুষ দিয়েছিলি তার নাম কি? স্যার ওনার নাম গফুর, মুখে বসন্তের দাগ। কঙ্কনকে হাজত থেকে বের করা হচ্ছে। সে বলল, খবর তাহলে হয়েছে। ওসি সাহেব নিশ্চয়ই পাতলা পায়খানা শুরু করেছেন, কাপড় চোপড় নষ্ট করে ফেলার কথা। সেকেন্ড অফিসার বললেন, তোরে ডলা দিতে নিয়ে যেতেছি, ফিমেল হাজত খালি, ওইখানে তোরে ডলা দেওয়া হবে, ওসি সাহেবের হুকুম। কঙ্কন হতভম্ব গলায় বলল, ওসি সাহেবের না হয় মাথা খারাপ ভাই, আপনার কি মাথা খারাপ? আমি ছাত্রলীগের বিশিষ্ট কর্মী, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক, আমি ছাত্র জীবনে ছাত্রদল করছি। আমি আপনাকে পাকিস্তানি ডলা আমি নিজেই দিব। 15 মিনিট ডলার পর আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে ডলা বন্ধ হবে, তা না হলে ডলা চলতেই থাকবে। তুলতুলা শরীর যা বানিয়েছেন, ডলা দিতেও আরাম হবে। কঙ্কনের মুখে স্কচ টেপ লাগানো হলো, কোনো রকম শব্দ করার তার আর উপায় রইল না। আফতাব ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে, সেই স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। ওসি সাহেবের ঘাউ শব্দই তার জন্য কাল হয়েছে। কঙ্কনও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে, তবে তার জন্য পাকিস্তানি কৌশলের প্রয়োজন পড়েছে। কঙ্কন বলেছে, আমি ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম, পুলিশ কি করে যেন টের পায়, দৌড়ায় আমাকে ধরে ফেলে। আমার পকেটে যে পিস্তল পাওয়া গেছে এটা আমার, বুক পকেটের খুঁটটা এক নাপিতের দোকান থেকে সংগ্রহ করছি। প্রয়োজনে ব্যবহারের জন্য পিস্তল, খুর, চাপাতি, রামদা, পুলিশের সংগ্রহ সবসময় থাকে। কাঙ্কনের সঙ্গে তার স্ত্রী সুমনা টেলিফোনের কথাবার্তার মূল কাহিনীর জন্য জরুরি না, তারপর উদ্ধৃত লোভ সামলাতে পারছি না। পুরো টেলিফোনের কথাবার্তা ওসি সাহেবের সামনে হয় এবং কথাবার্তা রেকর্ড করা হয়। বিচার পর্ব শুরু হওয়ার পর স্বামী স্ত্রীর কথাবার্তা আলামত হিসেবে কোর্টে জমা দেওয়া হবে। হ্যালো সুমনা, সারাদিন কোনো খোঁজ নাই, মোবাইল হারিয়ে ফেলেছি, তোমার তো উচিত ছিল আজ একটা মোবাইল কেনা, তুমি কোথায়? আমি ধানমন্ডি থানায়। থানায় কেন, কোনো সমস্যা? কথা বলছো না কেন? হ্যালো, আমি ধরা পড়েছি সুমনা। কি করেছো যে ধরা পড়েছো? কথা বলো না কেন? ছিনতাই। ছিনতাই মানে? তুমি ছিনতাই করেছো? করার আগেই ধরা পড়েছি। এই পর্যায়ে সেকেন্ড অফিসার চাপা গলায় বললেন, আপনার পকেটে কি পাওয়া গেছে ভাবিকে কাইন্ডলি বলেন, না বললে আবার পাকিস্তানি ডলা। হ্যালো হ্যালো, পুলিশ আমার পকেটে পিস্তল আর খুর পেয়েছে। পিস্তল? কার পিস্তল? আমার। হায় খোদা, তুমি কি বলো? সেকেন্ড অফিসার বললেন, ভাবিকে আই লাভ ইউ, আজ ভ্যালেন্টাইন্স ডে। সুমনা, আই লাভ ইউ। আজ ভ্যালেন্টাইন্স ডে জানার পর ওসি সাহেব খানিকটা বিমর্ষ হয়ে পড়লেন। কাকতালীয়ভাবে তখন তার কাছে একটা টেলিফোন এলো, এক নারী কণ্ঠ। হ্যালো, আপনি কে, কাকে চান? ধমকাচ্ছেন কেন? পুলিশে চাকরি করেন বলে কেউ টেলিফোন করলেই ধমক দিয়ে শুরু করবেন? সরি বলুন। আপনি কে, কি চান? আমি রিনকি, আমি কিছু চাই না। মিস রিনকি, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। একবার ক্ষমা চেয়েছেন যথেষ্ট, 100 বার ক্ষমা চাই বলতে হবে না। আপনি আমাকে টেলিফোন করবেন চিন্তাই করিনি ম্যাডাম, আপনাকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছি। অভিনন্দন কেন? আমি কি করেছি? আপনার বিয়ের খবরটা কাগজে পড়লাম, হাওয়া থেকে পাওয়া ছবিসহ নিউজ, আপনাকে সুন্দর দেখাচ্ছে। আপনি মনে হয় নিয়মিত কাগজ পড়েন না, নিয়মিত কাগজ পড়লে জানতেন যে মাসে একবার আমার বিয়ে হয়। ও মাই গড,
বিয়ে করেননি? আমার বুক থেকে মনে হচ্ছে 2 মণ ওজনের গ্রানাইট পাথর নেমে গেছে। আমার বিয়ে হয়নি তাতে আপনার বুক থেকে পাথর নামলো কেন? না মানে আমি আপনার ভক্ত তো, ভক্তদের কাছে নায়িকার বিয়ে হওয়া দুঃসংবাদ। আমি কি বোঝাতে পেরেছি? জি পেরেছেন। আচ্ছা শুনুন, আমি না খুবই অসুস্থ, জ্বর, একটু আগে থার্মোমিটার দিয়ে মেপেছি 102। আপনি কি আমাকে দেখতে আসবেন? এক্ষুনি আসছি, ঠিকানা বলুন। খালি হাতে আসবেন না, ফুল আনবেন, আজ ভ্যালেন্টাইন্স ডে। অবশ্যই ফুল আনবো, অবশ্যই অবশ্যই। আপনি আবার ভেবে বসবেন না যে আমি আপনার প্রেমে পড়েছি। আমি ভাবছি না, নায়িকারা নায়কদের প্রেমে পড়ে, খাকি পোশাক পরা পুলিশের প্রেমে পড়ে না, নিয়ম নেই। ওসি সাহেবের সঙ্গে 2000 টাকা ছিল। তিনি সেকেন্ড অফিসারের কাছ থেকে 3000 টাকা ধার করে 5000 টাকার গোলাপ কিনলেন। 5 টাকা করে গোলাপের পিস, 1000 গোলাপ পাওয়া গেল। যেদিন তার স্ত্রী রেহনুমা মারা যায় সেদিন ভোরবেলায় তিনি তার স্ত্রীকে 1000 গোলাপ উপহার দিয়েছিলেন। জনৈক মন্ত্রী টেলিফোন করেছেন। ওসি সাহেব থানায় নেই। টেলিফোন ধরলেন সেকেন্ড অফিসার। মন্ত্রী মহোদয় বললেন, আপনি কি অফিসার ইনচার্জ? জি স্যার, ওসি সাহেব অপারেশনে গেছেন। আমি সেকেন্ড অফিসার, আমার নাম আখলাক। কঙ্কন নামে কেউ কি আপনাদের কাস্টাডিতে আছে? জি স্যার। তিনি আমাদের একজন বিশিষ্ট কর্মী, তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই স্যার, আমি নিজে গাড়ি করে বাসায় পৌঁছাই দেব। ধন্যবাদ। আপনার নামটা যেন কি? আখলাক। আপনি ভালো অফিসার, আমি আপনার জন্য হাই লেভেলে সুপারিশ করব। স্যার থ্যাংক ইউ। কঙ্কনকে কতক্ষণের মধ্যে রিলিজ করছেন? আপনার কাছ থেকে লিখিত অর্ডার পাওয়া মাত্র রিলিজ করে দিব। কঙ্কন ভাইজানের নিউজ পত্রিকায় চলে গিয়েছে তো, এখন রিলিজ করলে পত্রিকাওয়ালারা আমাকে ধরবে। আপনার লিখিত অর্ডার পেলে বলতে পারবো মন্ত্রীর লিখিত নির্দেশে সন্ত্রাসী ছেড়ে দিয়েছি। স্যার, আমার সামনে একজন সাংবাদিক বসে আছেন, কঙ্কন ভাইকে রিলিজ করতে বলেছেন তো, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান। ওনাকে টেলিফোনটা দেই। মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন। আখলাকের সামনে কেউ নেই। মন্ত্রীদের সঙ্গে কথা বলার কৌশল সে শিখেছে ওসি নাজমুল হুদের কাছে। আখলাক হাজতের দিকে গেলেন, কঙ্কনকে বের করলেন। কঙ্কন বলল, মন্ত্রীর টেলিফোন এসেছে। এখন বুঝবি কত ধানে কত চাল। আমার আগে তুই বুঝবি, তোকে নিয়ে যাচ্ছি ডলা দিতে। যতবার মন্ত্রীর টেলিফোন আসবে ততবার ডলা খাবি। ভাই, আমি তো জবানবন্দি দিয়েছি। আপনি বলছিলেন জবানবন্দি দিলে আর ডলা দিবেন না। ভাই, আপনার পায়ে ধরি, আমার স্ত্রীর সঙ্গে একটু যোগাযোগ করায় দেন। আমি তাকে বলবো যেন আর কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করে। আপনাকে আমি ভাই ডাকলাম, ধর্মের ভাই। আখলাক কঙ্কনকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিল। সুমনা বলল, তুমি ভয় পেও না, আমি হাই লেভেলে যোগাযোগ করছি, এখন জানছি প্রধানমন্ত্রীর অফিসে। সব যোগাযোগ বন্ধ করো। তুমি কিস্তুকে খুঁজে বের করো। যদি কেউ কিছু করতে পারে কিস্তু পারবে, আর কেউ কিচ্ছু পারবে না। কিসলু সৎ কাজের সন্ধানে বের হয়েছে। চুনোপুটি সৎ কাজের বদলে রুই কাতলা টাইপ সৎ কাজ তার ভাগ্যে জুটেছে। ঝিনাইদহ থেকে এক ফ্যামিলি এসেছে ঢাকায়। বাস থেকে নামতে গিয়ে পরিবারের প্রধান ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েছে। এখন মারা যায় তখন মারা যায় অবস্থা। কিসলু তাকে নিয়েই ছুটাছুটি করছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তার বলেছেন 6 ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। কিসলু ঠিক করেছে 6 ঘন্টা সে হাসপাতালেই থাকবে। কখন কি দরকার হয়, আহত মানুষটির স্ত্রী কিসলুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি আমার ছেলে। মা, অস্থির হবেন না, এক মনে আল্লাহকে ডাকেন। আমার মন বলতেছে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ মেহেরবান। 6 ঘন্টা পার হওয়ার আগেই ডাক্তার বললেন, পেশেন্টের অবস্থা অনেক ইমপ্রুভ করেছে, আশঙ্কামুক্ত। কিসলুর এখানকার দায়িত্ব শেষ। সে পরের সৎ কাজের সন্ধানে পথে নেমেছে। মেসের ঘরে হিমু শুয়ে আছে। শহর জুড়ে লোডশেডিং। আকাশে থালার মতো চাঁদ ওঠায় শহর অন্ধকারে ডুবে যায়নি। জানালা দিয়ে হিমুর ঘরে জোছনা ঢুকছে। জোছনার কোনো রং থাকে না, শুধু সিনেমায় জোছনা হয় নীল। হিমুর কাছে আজ রাতে জোছনা সিনেমার জোছনার মতো নীল লাগছে। জোছনা রাতে বনে যাওয়ার নিয়ম। হিমু চোখ বন্ধ করে বলল, শহরটা অরণ্য হয়ে যাক। হিমু চোখ মেলল। হ্যাঁ, শহরটা অরণ্য হয়ে গেছে। এখন শহরের অলিতে গলিতে হাঁটা মানে গহীন বনের ভেতরের পায়ে চলা পথে হাঁটা। দরজার আড়াল থেকে কেউ একজন ক্ষীণ গলায় ডাকল, হিমু ভাই। কে? সামাদ। জি হিমু ভাই। বাইরে কেন, ভিতরে আসো। লজ্জায় ঘরে ঢুকতে পারতেছি না। সারাদিন 1 পিস টোস্ট বিস্কুট আর 1 কাপ চা ছাড়া কিছুই খাই নাই। ভাত খাইতে মন চাইতেছে, 4টা ভাতের ব্যবস্থা করতে পারবেন? বুঝতে পারছি না। নীল জোছনা রাতে হা করে জোছনা খাওয়ার নিয়ম, ভাত খাওয়া ঠিক না। তাহলে বাদ দেন, না খেয়ে আমার অভ্যাস আছে। বাদ দিলাম। চলো আজ জোছনা খাবো। চলেন যাই।
পুলিশের ভয়ে লুকায়া ছাপায়া থাকি, স্বাধীন চলাফেরা বন্ধ। আপনার সঙ্গে আজ হাঁটবো। জ্যোৎস্না রাতে পুলিশ কাউকে ধরে না, নিয়ম নেই। ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর দেখা পেলেও আজ রাতে পুলিশ তার দিকে তাকিয়ে হাসবে। নীল জ্যোৎস্নার নিয়ম তাই। হিমু পথে নামল। তার হাঁটা দেখে মনে হচ্ছে তার বিশেষ কোনো গন্তব্য আছে। গন্তব্যহীন যাত্রা না। তারা দুজনে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ালো। শহর এখনও অন্ধকারে ডুবে আছে। ন্যাশনাল গ্রিডে নিশ্চয়ই বড় ধরনের সমস্যা হয়েছে। সমস্যা যে হয়েছে তা আকাশের চাঁদ ধরতে পেরেছে। সে জ্যোৎস্না বাড়িয়ে দিয়েছে। আরে হিমু ভাই না? কে, কিসলু? জি। সৎ কাজ চালিয়ে যাচ্ছ? এর উপরেই আসি। হাত সারাদিনে কি কি করছি শুনেন। হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করলাম কারো এ নেগেটিভ ব্লাড লাগবে কিনা। ব্লাড দিলাম। তারপরে একজনের পাওয়া গেল রাস্তায় উষ্টা খেয়া পুরা চশমা ভেঙে ফেলছে। চশমা ছাড়া কিছুই দেখে না, আন্ধা। তারে বাড়িতে নিয়ে গেলাম। সে আমারে ছাড়বে না, ভাত খাওয়াবে তারপর ছাড়বে। কিসলু, সৎ কাজের বর্ণনা বন্ধু। আমি সামাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তোমাদের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের বাড়িটা সামাদের। তুমি তাকে বাড়ির দখল বুঝিয়ে দিবে। আজ রাতেই নিয়ে যাবে। এই একটা সৎ কাজ অনেক দূর আগাবে। অবশ্যই আমি উনারে নিয়ে যাব। বাড়ি দখল যেন তার থাকে সেই চেষ্টা নিব। হিমু ভাই, আমি অনেক দূর আগাইছি, এখন অনেক কিছু বুঝতে পারি। কিরকম? সামাদ ভাই সারাদিন কিছু খান নাই, উনার ভাত খেতে ইচ্ছা করতেছে, এটা পরিষ্কার বুঝতে পারতেছি। ঠিকই বুঝেছ। তুমি আর অনেক দূর যাবে। চলো হাঁটতে বের হই। উনার খাওয়ার ব্যবস্থা কি করি? না। তারা তিনজন হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের পাড়ে চলে এলো। কিসলু বলল, জোস না ফাইটটা পড়তেছে, ঠিক না হিমু ভাই? চলেন লেকের ধারে বসি। চলো। তারা তিনজন কাঁঠাল গাছের নিচে এসে বসল। কাঁঠাল গাছের বড় বড় শিকড় বের হয়ে লেকের পানির দিকে নেমে গেছে। শিকড়ে বসার সুন্দর জায়গা তৈরি হয়েছে। প্রকৃতির নিজের হাতে বানানো বেঞ্চ। তিনজন চুপচাপ বসে আছে। কারো মুখে কোনো কথাই নেই। ঠান্ডা বাতাস দিচ্ছে। বাতাসে কাঁঠাল গাছের পাতায় শব্দ হচ্ছে। গাছে কাকের বাসা। হঠাৎ একসঙ্গে কয়েকটা কাক কা কা করে উঠল। এদের সঙ্গে আশেপাশের অনেক কাক যুক্তও হলো। চারদিকে কি 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 কা কা। সামাদ ভীত গলায় বলল, হিমু ভাই, ঘটনা কি? প্রবল জ্যোৎস্নায় বিভ্রম তৈরি হয়। তারা ভোর হয়েছে ভেবে ডাকাডাকি শুরু করে। প্রকৃতি যে শুধু মানুষের জন্য বিভ্রম তৈরি করে তা না, পশু পাখি সবার জন্যই করে। কে যেন এগিয়ে আসছে তাদের দিকে। 22-23 বছরের একজন যুবক। তার হাতে একটা পুটলিলি। লেকের পানি ঘেঁষে সে এগুচ্ছে। পানিতে সুন্দর ছায়া, যেন দুজন মানুষ এগিয়ে আসছে। একজন আসছে পানির ভেতর থেকে। যুবক এসে তাদের সামনে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনারা এখানে কি করেন? জ্যোৎস্না দেখি। আপনাদের মধ্যে হিমুকে? আমি। আপনারা কি রাতের খানা খেয়েছেন? না। আপনাদের জন্য খানা নিয়ে আসছি। খাবার কে পাঠিয়েছে? যুবক জবাব না দিয়ে পুটুলি খুলে প্লাস্টিকের বক্স বের করল। 3টা বক্স। বড় এক বোতল পানি, কাগজের প্লেট, প্লাস্টিকের চামচ। খাবার কে পাঠিয়েছে? খাবার গরম আছে, খেয়ে নেন। খাবার পাঠাইছে রূপা আপা। উনি জানালা দিয়ে আপনাকে দেখছে। আপনি ওনার বাড়ির সামনে দিয়ে এসে গাছের নিচে বসছিলেন। হিমু বিড়বিড় করে বলল, আজই রজনীতে হয়েছে সময়, এসেছে বাসবদত্তা। কাকদের কাকা চিৎকারের কারণে হিমুর কথা বোঝা গেল না। নীল জ্যোৎস্নায় কাকদের হৃদয়ে অস্থিরতা। তারা তাদের অস্থিরতা ছাইয়ে দিতে চাইছে। মানুষ যেমন ভালোবাসা ছড়িয়ে দেয়, ফুল ছড়িয়ে দেয় সৌরভ।